আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পারছেন কিনা এবং বোর্ড বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা কমেন্ট করুন। যারা ক্লাসে জয়েন করেছেন তারা আমার কথা এবং বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আল মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, চিনতে পেরেছি। আপনারা কেমন আছেন এবং আমাকে শুনতে বা দেখতে পাচ্ছেন কিনা? সব ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার যদি থাকে, অনেকে রেসপন্স করেছে ভাইয়া ক্লিয়ার আছে, আমরা আজকে বিশেষ একটি ক্লাসের আয়োজন করেছি জব মেডিসিনের পক্ষ থেকে। তো যারা ক্লাসে জয়েন করেছেন তাদের অভিনন্দন। এবং আমি ক্লাসের শুরুতে কয়েকটি ফর্মালিটিস মেনটেন করে ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে কে কোথায় থেকে জয়েন করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান থেকে জয়েন করেছেন, অথবা আপনার জেলার নাম উল্লেখ করতে পারেন। আমি কয়েকজনের নাম পড়তে চাচ্ছি, এর মধ্যে সবাই আশা করি জয়েন করবে, আমরা দ্রুত গতিতে ক্লাস শুরু করতে পারবো। কে কোথায় থেকে জয়েন করেছেন, আপনার ডিস্ট্রিক্ট বললেই হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই রেসপন্স করেছেন, ক্লিয়ার আছে দেখা যাচ্ছে। কে কোথায় থেকে জয়েন করেছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখতে পাচ্ছি একজন জয়েন করেছে, রেসপন্স করেছে। চাঁপাইনবাবগঞ্জ শরীয়তপুর থেকে বাঁধন ভাই জয়েন করেছে, বাঁধন আপু জয়েন করেছে। আচ্ছা, হাসিব আলমা ভাইয়া চাপাই থেকে জয়েন করেছে। সাজ্জাদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রবিউল, ওয়ালাইকুম আসসালাম। পিরোজপুর থেকে জয়েন করেছে প্রিন্স বিশ্বাস। জাকির হোসেন পাবনা থেকে জয়েন করেছে। উম্মে কুলসুম কক্সবাজার থেকে। মিম খান বগুড়া থেকে জয়েন করেছে। আব্দুল্লাহ আল মামুন সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে। আবু হুরায়রা সাতক্ষীরা থেকে জয়েন করেছে। রুনা খানম, ওয়ালাইকুম আসসালাম। শাহিন সুমন জয়েন করেছে সিরাজগঞ্জ থেকে। যশোর থেকে জয়েন করেছে মাহবুব ভাই এবং পিঙ্কি দাস চট্টগ্রাম। রুনা খানম আচ্ছা কক্সবাজার থেকে। যারা আমাদের আজকের ক্লাসে জয়েন করেছেন, আপনাদের কাছে আরেকটি বিষয় আমি বলছি, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখুন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজ যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে যারা 46 বিসিএসে অংশগ্রহণ করছেন, অর্থাৎ 46-এ যারা অংশগ্রহণ করছেন, বিসিএসে অংশগ্রহণ করছেন, তাদের জন্য আন্তর্জাতিক এবং বাংলাদেশের আজকে সাজেশন অথবা রিভিশন ক্লাস বলতে পারেন। আমি চেষ্টা করব যাতে আপনাদের একাধিক প্রশ্ন কমন পড়ে যায়। কমন পড়াটা ভাগ্যের ব্যাপার, তারপরেও আমরা চেষ্টা করতে সমস্যা নেই। আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলে নিয়ে আমরা ডিসকাস করব। আমরা সবাই জানি বিসিএসে আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকে 20 মার্কস অর্থাৎ 20 মার্কস এবং বাংলাদেশে থাকে 30 মার্কস। তো এই 50 নম্বরের বিশাল বড় একটা সিলেবাস অনেকে হয়তো শেষ করতে পারেননি, অথবা অনেকে শেষ করার চেষ্টা করছেন, কিন্তু কোথায় থেকে প্রশ্নগুলো এসে থাকে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন প্রতি বছর টাস্ক করা হয়, প্রতি বছর না হলেও 1 বছর পর পর প্রশ্ন দেখা যাচ্ছে টাস্ক করা হয়। তো অনেকে এই বিষয় না জানার কারণে প্রস্তুতি নিচ্ছে, পড়ছে, কিন্তু গিয়ে দেখবে যে কমনের পরিমাণটা খুবই কম। আর এখন যে বিষয়টা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো বিসিএস, যেখানে সর্বোচ্চ মেধাবীরা অংশগ্রহণ করছে। এখন আমরা জানি যে 120 প্লাস 200-র মধ্যে না পেলে কোনোভাবেই টেকা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে 120, 200-র মধ্যে 120 প্লাস বা আরও দেখা যাচ্ছে প্লাস মাইনাস যাই বলি, এত বড় একটি নাম্বার পেতে হলে, অর্থাৎ এত বেশি নাম্বার পেতে হলে অবশ্যই সাধারণ জ্ঞানের এই 2টি সেক্টর বাদ দিয়ে কোনোভাবেই এত বেশি মার্কস তোলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই অনেকেই পড়ছে, এই 2টি বিষয় চেষ্টা করছে, কিন্তু কোনো বই ফলো করছে, হয়তো এমনও আছে অনেকেই বই ফলো করছেন বাজারের বই, সেই বইতে এমন হতে পারে সম্পূর্ণ পরিপূর্ণ সিলেবাস যাকে বলি। বিসিএস এর পরীক্ষাগুলো তো সিলেবাস ভিত্তিক হয়, অর্থাৎ কিছু নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট সাবজেক্ট থেকে হয়, সেটা আপনারা জানেন, সে বিষয় নিয়ে কথা না বলি। তো বই ফলো করছেন, এমন হতে পারে আপনারা বাজারের যে বই ফলো করছেন
সেই বইতে এমন হতে পারে যে পরিপূর্ণ যে সিলেবাস অর্থাৎ বিসিএস এর যে সেক্টর বা যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো নাও থাকতে পারে। কাজে আপনার পড়াটা বৃথা হতে পারে, পরিশ্রমটা বৃথা হতে পারে। এখন সেই পরিশ্রম, আপনি যে পরিশ্রম করছেন 26 তারিখের জন্য অথবা যারা 47-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সবার জন্যই, বা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন এখনো থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন, সবার জন্য বলছি যে আজ আমরা আন্তর্জাতিক বাংলাদেশের সেই নির্দিষ্ট টপিক, কোন কোন টপিকগুলো পড়লে মিস হবে না, সেই টপিকগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আপনাদের পাশে থাকতে পারি বা কতটুকু আপনাদের বড় ভাই হিসেবে সহায়তা করতে পারি এই প্রস্তুতির ক্ষেত্রে। দেখা যাক, চলুন আমরা শুরু করছি। প্রথমে আমরা শুরু করছি আন্তর্জাতিক। আন্তর্জাতিকে যে 20 মার্কস থাকে সেটি কোন কোন টপিক থেকে থাকে সেটা আমরা দেখব। আন্তর্জাতিক বিষয় বলি, সবাই একটু শুরু করুন। বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়বলীর যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আমরা দেখা পাই সেটি হচ্ছে সংস্থা, অর্গানাইজেশন যাকে আমরা বলছি। সংস্থা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো এখন আপনার কাজ হচ্ছে, আমি যে বললাম প্রতি বছর সংস্থা থেকে প্রশ্ন আসে, সেই সংস্থা আপনার শেষ হয়েছে কিনা, অথবা শেষ হলেও সম্পূর্ণভাবে যে সংস্থাগুলো পড়া দরকার সেই সংস্থাগুলো আপনি পড়েছেন কিনা, তেমনই কিছু সংস্থা আপনাদের সামনে উপস্থাপন করছি যে কোন অর্গানাইজেশন বা কোন সংস্থাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি তুলে ধরছি। প্রথমেই দেখুন, আপনি জাতিপুঞ্জ সম্পর্কে, জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস যাকে বলি সেটা পড়েছেন কিনা আমি একটু ডিসকাস করে দিব। জাতিসংঘ সম্পর্কে আপনার পড়া হয়েছে কিনা, জাতিসংঘ। এছাড়া জাতিসংঘের পাশাপাশি আমরা লিখব জাতিসংঘের অঙ্গ সংস্থা বা আমরা যাকে অর্গান অফ ইউনাইটেড নেশন বলি, জাতিসংঘের অঙ্গ সংস্থা, অর্গান অফ ইউনাইটেড নেশন, এবং জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। দেখুন আপনার কোন কোন টপিকগুলো বাকি আছে। জাতিসংঘের বিশেষায়িত বা স্পেশালাইজড অর্গানাইজেশন, দেখুন এগুলো বাকি আছে কিনা। এখন জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মধ্যে কোনগুলো পড়লে ভালো হবে আমি তাও লিখে দিচ্ছি। যেমন আপনি এখানে পড়েছেন কিনা দেখুন, FAO ফাও সম্পর্কে পড়েছেন কিনা, ডাব্লিউ অর্থাৎ দেখুন WHO হু সম্পর্কে পড়েছেন কিনা, WHO। দেন হচ্ছে ইউনেস্কো সম্পর্কে পড়া হয়েছে কিনা। ইউনেস্কো আমি দ্রুত লিখবো যেহেতু আপনাদের সময় কম, যাতে অল্প সময়ে অনেক বেশি তথ্য পেয়ে যান। তারপর হচ্ছে UNHCR সম্পর্কে পড়া হয়েছে কিনা, UNHCR। তারপর হচ্ছে আমরা লিখব ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইউএনডিপি থেকে অনেক প্রশ্ন এসেছে ভাইয়া বিসিএস এ। ইউএনইপি। তারপরে লিখুন ইউনিসেফ। এরপরে আমরা লিখব হচ্ছে UNCTAD, আনট্যাড। দেখুন এটা পড়া হয়েছে কিনা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থার কথা বলছি। এছাড়াও আমি আবার লিখছি যে সংস্থা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। জাতিপুঞ্জ পড়েছেন কিনা, জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টি আছে, সেই অঙ্গ সংস্থা 6টি সম্পর্কে জানার চেষ্টা করবেন। যেমন জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যাবলী, সাধারণ পরিষদের সদস্য, বাংলাদেশ রিলেটেড কিছু প্রশ্ন থাকে। নিরাপত্তা পরিষদ যাকে আমরা বলি UNSC, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের সদস্য, নিরাপত্তা পরিষদের যে গঠন আছে, সভাপতির বিষয় আছে, বাংলাদেশের সাথে রিলেটেড কিছু প্রশ্ন। তারপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, এই যে তারপর হচ্ছে এই আপনার জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টা সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবেন। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বিশ্ব খাদ্য সংস্থা, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি নিয়ে যে সংস্থাটি কাজ করে, ইউনেস্কো নিয়ে আপনার পড়া হয়েছে কিনা, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এ সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করবেন। UNHCR ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারপর দেখুন ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জাতিসংঘের
শ্রম সংস্থা অর্থাৎ জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা ILO, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই উন্নয়নমূলক কাজ বিষয় নিয়ে যেটা কাজ করেন UNDP সম্পর্কে জানা হয়েছে কিনা, UNEP পরিবেশ বিষয়ক সংস্থা, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনিসেফ শিশু বিষয়ক সংস্থা, আংট্যাড 1964 সালে যেটা হয়েছে, এই বাণিজ্য রিলেটেড মিডিয়া বলা হয়, বাণিজ্যের মিডিয়া বলা হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানা আছে কিনা দেখবেন। এর পাশাপাশি আমরা দেখব যে আর কোন কোন অর্গানাইজেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখছি আমরা। এর পাশাপাশি সামরিক কিছু সংগঠন দেখবেন, সামরিক সংগঠন আমি করে লিখে দিচ্ছি। সামরিক সংগঠনের মধ্যে দেখবেন ন্যাটো পড়বো আমরা। আনজুস, যদিও এটা এখন নাই, তারপরেও গুরুত্বপূর্ণ। আনজুস, ANZUS, আনজুস সম্পর্কে। কোয়াড সম্পর্কে, QUAD, কোয়াড। ওয়ারসো প্যাক্ট, WARSAW, ওয়ারসো প্যাক্ট, PACT, ওয়ারসো প্যাক্ট সম্পর্কে। অ্যান্ড লাস্ট যে সামরিক সংগঠনটা লিখবেন অকাস, AUKUS। দেখুন তাহলে সামরিক সংগঠন যে কয়টি দিয়েছি আমরা, ন্যাটো, আনজুস, কোয়াড, ওয়ারসো প্যাক্ট, অকাস, এই যে সংগঠন, এটা কিন্তু একটা সংগঠন, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে 4 এপ্রিল। ন্যাটোর বর্তমান সদস্য, ন্যাটোর বর্তমান প্রধান, ন্যাটোর কার্যাবলী, ন্যাটোর কয়েকটা দেখা যাচ্ছে 4, 5, 6 আর্টিকেল, দেখে গেলে আরো ভালো। আনজুস, এটি একটি সামরিক সংগঠন, প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকা নিয়ে গঠিত একটি সামরিক সংগঠন। 1951 সালে আনজুস প্রতিষ্ঠিত হয়েছে, সদর দপ্তর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা সম্পর্কে জানবেন। কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, এটি 4টি রাষ্ট্র নিয়ে গঠিত। কোয়াড, আমেরিকা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, 4টি রাষ্ট্র নিয়ে গঠিত কোয়াড। আমেরিকা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, এই কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত, অর্থাৎ 4টি রাষ্ট্র নিয়ে গঠিত। ওয়ারসো প্যাক্ট, ন্যাটোর বিরুদ্ধে একটি সংগঠন। ওয়ারসো প্যাক্ট 1955 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল, যদিও 91 সাল থেকে এটি বিলুপ্ত আছে। ওয়াকাস 21 সালে গঠিত চীন বিরোধী আমেরিকার কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন ওয়াকাস। এতে হচ্ছে, এতে অস্ট্রেলিয়া, ইউকেতে ইউকে, আর ইউএসতে ইউনাইটেড স্টেটস, 3টি রাষ্ট্র নিয়ে ওয়াকাস গঠিত হয়েছে, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস। তো এই কয়েকটি সামরিক সংগঠন। তাহলে আমি এই সংগঠনের পাশাপাশি আরো কিছু সংগঠন আপনাদের সামনে উপস্থাপন করছি, যেগুলো না পড়লে BCS এ প্রশ্ন ছুটে যেতে পারে। তার মধ্যে লক্ষ্য করুন, আমরা লিখব G7, G20, G77, দেখুন পড়া হয়েছে কিনা। G77 নেমের পর লিখবেন সার্ক, SAARC, আঞ্চলিক সংগঠন, যদিও এটা। সার্কের পর দেখুন আসিয়ান, ASEAN, আসিয়ান সম্পর্কে জানবেন। D8 এর পরে লিখুন ওপেক, OPEC, ওপেকের পরে লিখুন অ্যাপেক, APEC। EU, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে জানবেন। তারপর লিখুন AU, আফ্রিকান ইউনিয়ন। ব্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, ব্রিক্স, NDB অ্যান্ড AIIB। আর একটা সংগঠন দেখে রাখুন, জাতিসংঘের বিশেষায়িতের মধ্যে পড়েছে, তারপর এখানে লিখছি IAEA, যদিও এই সংগঠনটা জাতিসংঘের বিশেষায়িত সংগঠন, তারপর এখানে লিখছি IAEA। এই কয়েকটি সংগঠনের পাশাপাশি আপনারা লিখতে পারেন OIC, লিখেছি কিনা, না OIC লিখিনি, OIC। তারপর আরব লীগ, এই কয়েকটি সংগঠন যা দিয়েছি। তার পাশাপাশি আরেকটি লিখুন রেড ক্রস সম্পর্কে দেখবেন। গ্রিন পিচ,
এই গ্রিন পিচ সম্পর্কে দেখবেন, গ্রিন পিচ এই কয়েকটি সংগঠন যা দিয়েছি সংগঠনের মধ্যে। তাহলে আমি আবার বলছি, প্রথমেই এখানে লিখেছি দেখুন, বাকি যে সংগঠনগুলো আছে জি7 পড়বেন, প্রতিষ্ঠা সাল গ্রুপ অফ 7। জি7 এর বিশেষ করে সদস্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। G20, G77, ন্যাম, সার্ক, তারপর লিখেছি আসিয়ান, D8, ওপেক, অ্যাপেক, ইইউ, এইউ। আমি প্রথম থেকে বলে যাই, G7 অর্থাৎ গ্রুপ অফ 7 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান সদস্য 7টি। G20 এটিও ধনী রাষ্ট্রগুলোর একটি সংগঠন। G20-র সদস্য মূলত এখন সদস্য রাষ্ট্র হচ্ছে, টোটাল সদস্য মূলত 21টা, বর্তমানে নাম G20 কিন্তু টোটাল বর্তমান সদস্য 21টি। 21টির মধ্যে সদস্য রাষ্ট্র 19টি আর সদস্য সংস্থা 2টি। কারণ G20-র মধ্যে রাষ্ট্র আছে 19টি আর সদস্য সংস্থা 2টি। একটি হচ্ছে AU আফ্রিকান ইউনিয়ন, একটি হচ্ছে EU ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে G20-র সদস্য যখন বলবে তখন উত্তর করবেন 21টি, আর G20-র সদস্য রাষ্ট্র যখন বলবে তখন উত্তর করবেন 19টি। G20-র সদস্য সংস্থা অর্থাৎ এই G20-র মধ্যে সদস্য সংস্থা কতটি, তখন আপনারা আনসার করবেন 2টি, AU এবং EU। ঠিক আছে, তাহলে প্রশ্নর ভাষা 3 ভাবে থাকতে পারে। একটা হচ্ছে G20-র সদস্য কতটি, 21টি সদস্য, নর্মালি সদস্য। তারপরে যদি প্রশ্ন করে G20-র সদস্য রাষ্ট্র কতটি, তখন 19টি। তাহলে দুইটা হলো সংস্থা, তাহলে G20-র সংস্থা সদস্য কয়টি, 2টি, AU এবং EU। তো এইভাবে একটু ভেঙে পড়ার চেষ্টা করবেন। G77 নাম যদিও G77, তবে মনে রাখবেন এর সদস্য সংখ্যা হচ্ছে 134টি। G77 সম্পর্কে জানার চেষ্টা করবেন। ন্যামের সদস্য আপডেটটা পড়বেন, নন অ্যালাইন্ড মুভমেন্ট এটা পড়বেন। সার্ক সম্পর্কে জানবেন। আসিয়ান, সাউথ এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। D8 ডেভেলপিং এইড, অপেক তেল রপ্তানিকারক সংস্থা, অ্যাপেক একটি অর্থনৈতিক সংস্থা, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। EU ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে জানবেন। AU আফ্রিকান ইউনিয়ন। ব্রিক্স সম্পর্কে জানবেন। ব্রিক্সের সদ্য যোগদান করা কিছু রাষ্ট্র রয়েছে, 5টি রাষ্ট্র যোগদান করেছে, সেই 5টি রাষ্ট্রের নাম জানার চেষ্টা করবেন। NDBর সদস্যগুলো দেখবেন। AIIB সম্পর্কে জানবেন। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, চীনা একটি প্রতিষ্ঠান, এটা অবশ্যই মনে রাখবেন। IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি, এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। এই কয়েকটি সংগঠন, এছাড়া OIC, আরব লীগ, রেড ক্রস, গ্রিন পিচ। ওকে, ঠিক আছে, লিখে দিতে। আচ্ছা, পরীক্ষার আগের দিন আসছেন, সংগঠনের নামগুলো লিখে দিতে, এইগুলো একটু ইয়ার চেষ্টা করবেন। হিমু ভাই, সংগঠনের নামগুলো আপনি দেখবেন, আপনার কাজ হচ্ছে এর মধ্যে কোন কোন সংগঠনগুলো আপনার পড়া হয়েছে, ঠিক আছে, কোন কোন সংগঠনগুলো পড়া হয়েছে সেটা দেখবেন, এবং কোনটা আপনার পড়া হয় নাই সেটা আপনি দেখবেন যে সেটা আপনাকে পড়তে হবে। হিমু ভাইয়ের জন্য একটি পরামর্শ বড় ভাই হিসেবে, সেটি হচ্ছে যে আপনি দেখেন আপনার কোন কোন সংগঠনগুলো পড়া হয়েছে, সেটা আপনি ইগনোর করেন, কোনটা আপনার পড়া হয় নাই। এমন না যে এখন আপনি একদম নতুন করে প্রস্তুতি নেবেন, এমন তো আর না। আপনার কাজ হচ্ছে, আমি ইচ্ছা করলে আজকে সব আপনাকে পড়িয়ে দিতে পারবো না। আপনার কাজ হলো, যদি 50টা সংস্থা মনে করেন বা যদি 30টা সংস্থা থাকে, এর মধ্যে মনে করেন আপনার 25টা পড়া আছে, যে ভাইয়া যে 30টা দিয়েছে 5টা আমার পড়া নাই, সেই 5টা সংগঠন আমাকে পড়তে হবে। আপনার কাজ হচ্ছে এটা। আপনার কাজ সবগুলো দেখার দরকার নেই, অবশ্যই আপনি ভালো প্রস্তুতি নিয়েছেন, সেই প্রস্তুতির আলোকেই বলছি। যেগুলো আপনার যেগুলো পড়া হয়নি সেগুলো খেয়াল করুন। আচ্ছা, এরপরে সংস্থার পরে আপনারা লিখবেন হচ্ছে, যেখান থেকে প্রশ্ন আসে, যুদ্ধ দেখবেন। যুদ্ধ থেকে দেখুন প্রশ্নগুলো, কোন কোন যুদ্ধগুলো আমরা দেখব, আমি সাল ওয়াইজ লিখে দিচ্ছি। আপনারা শতবর্ষব্যাপী যুদ্ধটা পড়তে পারেন। শতবর্ষব্যাপী যুদ্ধ আমি লিখে দিচ্ছি, সালগুলো লিখে দিচ্ছি, বিশেষ করে এখান থেকে সালটাই বেশি আসে। 1337 অনেক বইতে আছে, 1338 না, 1337 থেকে 1453 পর্যন্ত একটি যুদ্ধ হয়েছিল ফ্রান্স ব্রিটেনের মধ্যে। তাহলে এখান থেকে 2 টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে, মনে রাখবেন। একটা হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, 1337 থেকে, আবার বলছি অনেকগুলো বইতে 1338 আছে,
কিন্তু যাচাই বাছাই করে দেখবেন যে মূলত এটি 1337 থেকে 1453 পর্যন্ত এই যুদ্ধটি হয়েছে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে, যেখানে ফ্রান্স জয়ী হয়েছিল। এখানে রাষ্ট্রগুলো এসে থাকে এবং এই সালটা এসে থাকে শতবর্ষব্যাপী যুদ্ধ। শতবর্ষব্যাপী যুদ্ধের পরে আপনারা দেখবেন সেটি হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ পড়বেন, ট্রাফালগার। এখানে কিন্তু সালগুলোই মেন ফ্যাক্ট এবং কোন কোন রাষ্ট্রের মধ্যে হয়েছে। ট্রাফালগার যুদ্ধ লিখুন 1805-এ হয়েছে ট্রাফালগার যুদ্ধ। এটি ব্রিটেন ফ্রান্সের মধ্যে হয়েছে। এখান থেকে দুইটা প্রশ্ন আপনি একটু ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে ট্রাফালগার, এই ট্রাফালগার জায়গাটি কোথায় অবস্থিত, কেউ উত্তর করতে পারবে? ঠিক আছে, এই ট্রাফালগার জায়গাটি কোথায় অবস্থিত? ট্রাফালগার জায়গাটি কোথায় অবস্থিত? দ্রুত উত্তর করবেন। ট্রাফালগার জায়গাটি কোথায় অবস্থিত? ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটি কোথায় অবস্থিত? আমি প্রত্যেকের কাছে, আমার ভাই বোন যারা ক্লাস করছেন প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করছি, ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটি কোথায় অবস্থিত? দেখি আমি কয়েকজন নাম পড়বো। আলমগীর হোসেন বলেছে লন্ডনে অবস্থিত। ভাইয়া উত্তর করেছে লন্ডনে। দেখি কে কে উত্তর করতে পারে। আমি লন্ডন লিখেছে রবিউল্লাহ, রিমা খাতুন লন্ডন লিখেছে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে লিখেছে নীলা জাহান লিখেছে 1805। আমি সাল জিজ্ঞেস করিনি। ইমন হোসেন লিখেছে ফ্রান্স। সুজন রয় লিখেছে লন্ডন। ইয়ানুর লিখেছে লন্ডন। আমি দেখতে পাচ্ছি এখানে যারা উত্তর করেছে প্রত্যেকের উত্তর কি সঠিক হয় নাই। একজনের উত্তরও সঠিক হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক যে এই মুহূর্তে এসে ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটি কোথায় সেটা না পারাটা খুবই দুঃখজনক। আমি হতাশ করছি না, কিছু প্রশ্ন এরকম ইউনিক থাকবে, আপনাদের এই বিষয়গুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, এখানে ট্রাফালগার জায়গাটি স্পেনে অবস্থিত, মনে রাখবেন স্পেন। ট্রাফালগার যুদ্ধক্ষেত্র, আমি কিন্তু বলিনি ট্রাফালগার স্কোয়ার কোথায়। ট্রাফালগার স্কোয়ার কোথায় এটা জিজ্ঞেস করলে আপনাদের প্রত্যেকের উত্তর ঠিক ছিল, ট্রাফালগার স্কোয়ার। কিন্তু আমি প্রশ্ন করেছি আপনাদের ট্রাফালগার যুদ্ধক্ষেত্র কোথায়। ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটি মূলত স্পেনে অবস্থিত। এই জায়গাতে এই ট্রাফালগার যুদ্ধক্ষেত্রে মূলত ফ্রান্স, মনে রাখবেন ফ্রান্স, তার পাশে ছিল স্পেন। এই দুটি রাষ্ট্র ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করেছিল। ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করে এই যে স্পেনের ট্রাফালগার যে যুদ্ধক্ষেত্র, ট্রাফালগার যে একটি সমুদ্র এলাকা, সেই ট্রাফালগার সমুদ্র এলাকা, স্পেনের সমুদ্র এলাকা, এই জায়গাতে যুদ্ধ হয়েছিল মূলত ব্রিটেনের সঙ্গে ফ্রান্স এবং স্পেনের। এই যুদ্ধে ব্রিটেন জয়ী হয়, অর্থাৎ স্পেন এবং ফ্রান্স পরাজিত হয়। স্পেন ফ্রান্স পরাজিত হলে এই যুদ্ধকে স্মরণ করে রাখার জন্য ব্রিটেন লন্ডন শহরে ট্রাফালগার স্কোয়ার নির্মাণ করেছে। ট্রাফালগার স্কোয়ার হলো ট্রাফালগার যুদ্ধকে স্মরণ করে রাখার জন্য লন্ডনে নির্মিত একটি স্কোয়ার। যেটা উত্তর আপনারা করেছেন সেটি মূলত লন্ডনে অবস্থিত ট্রাফালগার স্কোয়ার। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করেছিলাম ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটি কোথায়। ট্রাফালগার যুদ্ধক্ষেত্রের কথা বললে মনে রাখবেন স্পেন। আর এই যুদ্ধে ব্রিটেন জয়ী হওয়ায় ব্রিটেনে লন্ডনে নির্মিত হয়েছে এই যুদ্ধের স্মৃতি রক্ষার্থে ট্রাফালগার স্কোয়ার। আশা করি আর ভুল করবেন না। আর ভুল করবেন বলুন? ঠিক আছে, তো এরকম কিছু প্রশ্ন আপনাদের মাঝে মাঝে আমি প্রশ্ন করব, অবশ্যই আপনার উত্তর করার চেষ্টা করবেন। তাহলে শতবর্ষব্যাপী যুদ্ধ ট্রাফালগার যুদ্ধ। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি যুদ্ধে, ইউরোপের। এই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপের ধর্মীয় যুদ্ধ, ইউরোপের ধর্মযুদ্ধ, ইউরোপের ধর্মযুদ্ধ। ইউরোপের ধর্মযুদ্ধ থেকে রিসেন্টলিও পরীক্ষায় প্রশ্ন এসেছে। এই যুদ্ধটা হয়েছিল 1618 থেকে 1648 সাল পর্যন্ত, অর্থাৎ টানা কত বছর হয়? 30 বছর। এই যে টানা 30 বছর ইউরোপে ধর্মযুদ্ধ হয়। যে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি আপনারা পড়েন জার্মানির একটি শহরে। যে চুক্তিটি হয়েছিল যার নাম হচ্ছে ওয়েস্টফ্যালিয়ার চুক্তি। ওয়েস্টফ্যালিয়ার চুক্তি থেকে ইদানিং বিসিএস এ প্রশ্ন এসেছে ওয়েস্টফ্যালিয়ার চুক্তি বা ওয়েস্টফালিয়ার চুক্তি বলে অনেকেই। ওয়েস্টফ্যালিয়ার জার্মানির একটি শহর, যে শহরে
চুক্তির মাধ্যমে এই ইউরোপের ধর্মযুদ্ধ 30 বছরের ধর্মযুদ্ধের সমাপ্তি হয়েছিল। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইউরোপের ধর্মযুদ্ধ কত বছর ব্যাপী সংগঠিত হয়েছিল? ইউরোপের, আবার বলছি, ইউরোপের ধর্মযুদ্ধ কত বছর ব্যাপী সংগঠিত হয়েছিল? ইউরোপের ধর্মযুদ্ধ কত বছর ব্যাপী সংগঠিত হয়েছিল? দেখি কে উত্তর করতে পারে। আচ্ছা, এখানে দ্রুত উত্তর করুন। ইউরোপের ধর্মযুদ্ধ কত বছর ব্যাপী সংগঠিত হয়েছিল? 30 বছর মনে রাখবেন, 30 বছর, আবার বলছি 30 বছর। আর সাল মনে রাখবেন 1618 থেকে 1648 পর্যন্ত। ঠিক আছে, 48 বছর না ভাই, 30 বছর। আর এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল ওয়েস্টফ্যালিয়ার চুক্তির মাধ্যমে। তাহলে এই যুদ্ধটি সম্পর্কে অবশ্যই আপনারা অবহিত থাকবেন এবং ওয়েস্টফ্যালিয়ার চুক্তি সম্পর্কে মনে রাখবেন। পরবর্তীতে আমরা আরেকটা যুদ্ধে চলে যাচ্ছি। লিখুন, এরপরে লিখবেন চীন জাপান যুদ্ধ। চীন জাপান যুদ্ধ, চীন জাপান যুদ্ধ হয়েছে দুইটি, মোট মনে রাখবেন। এ পর্যন্ত আমরা চীন জাপানের দুইটি যুদ্ধ দেখতে পেয়েছি। একটা হচ্ছে প্রথম যে যুদ্ধটি হয়েছে 1894 সালের 94-96 সালের দিকে একটি যুদ্ধ হয়েছে, চীন জাপান প্রথম যুদ্ধ। চীন জাপান দ্বিতীয় যুদ্ধটি হয়েছে 1937 সালে। 1937 সালে যুদ্ধ হয়েছে, অর্থাৎ চীন এবং জাপানের মধ্যে টোটাল দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছে। একটা হচ্ছে চীন জাপান প্রথম যুদ্ধ, একটা হচ্ছে চীন জাপান দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ 94 থেকে 96, যেখানে জাপান জয়ী হয়েছে। আবার 1937 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগ মুহূর্তে দেখুন আরেকটি যুদ্ধ হয়েছে 1937, সেখানেও কিন্তু জাপান জয়ী। তাহলে চীন জাপান দুটি যুদ্ধেই কে জয়ী হয়েছে বলেন তো? চীন জাপান দুইটা যুদ্ধেই কে জয়ী হয়েছে? জাপান। এবং দুইটা যুদ্ধের সাল মনে রাখবেন। এই দুটি যুদ্ধের গল্প বলতে গেলেও মিনিমাম আধা ঘন্টা সময়ের প্রয়োজন, যেহেতু আপনাদের 26 তারিখে পরীক্ষা। আজ আমি বলেছি, আজ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা টপিক মনে করিয়ে দেওয়া, কোনো টপিক আপনার গ্যাপ আছে কিনা, কোনো আমি টপিক কিছু যে টপিকগুলো বড়, যেমন সংস্থা টপিকটা অনেক বড় ছিল, ওই সংস্থা টপিক পড়াইতে গেলে অনেক সময় লেগে যেত, সেই জন্য ওই সংস্থাগুলো লিখে দিয়েছি যেগুলো আপনার পড়া আছে এনাফ। না পড়া থাকলে যেগুলো গ্যাপ আছে সেগুলো পড়ে ফেলুন। আজকের কাজ হচ্ছে রিভিশন ক্লাস, পাশাপাশি আপনার গ্যাপ খুঁজে বের করা, যে ভাইয়া যা লিখে দিচ্ছে সেগুলো আমার পড়া আছে কিনা, এই কাজ হচ্ছে আপনার। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি। তারপরে এরপরে আমরা যাচ্ছি চীন জাপান যুদ্ধের পর আমরা লিখব রুশ জাপান যুদ্ধ, অর্থাৎ রাশিয়া জাপান যুদ্ধ। রুশ জাপান যুদ্ধ লিখবেন। রুশ জাপান যুদ্ধ লিখবো আমরা 1904 থেকে 1906 পর্যন্ত, 1904-5 লিখলে চলবে, 1904 থেকে 5। এই যে 4 সাল থেকে 5 সাল পর্যন্ত, অর্থাৎ 1900, যে রুশ অর্থাৎ রাশিয়ার সাথে জাপানের যে যুদ্ধ হয়েছিল, এখানেও জাপান জয়ী হয়েছিল। এবং এই যুদ্ধে একটা মজার বিষয় আছে যেটা আপনাদের জানলে ভালো লাগবে। এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কিন্তু না, থিওডর। আমেরিকার দুইজন প্রেসিডেন্টের নাম আছে রুজভেল্ট। একজন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর এখন আমি এই সময়ের কথা, অর্থাৎ রুশ জাপান যুদ্ধের সময় যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল থিওডর ডি রুজভেল্ট। থিওডর রুজভেল্ট, এই থিওডর রুজভেল্ট মূলত এই যুদ্ধের মধ্যস্থতাকারী ছিল এই যুদ্ধ বন্ধের জন্য, এবং আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে 1906 সালে গিয়ে তিনি এই যুদ্ধ বন্ধের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা জানি এ পর্যন্ত আমেরিকার টোটাল 4 জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে, 4 জন। এ পর্যন্ত 4 জন ইউএস প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে। তার মধ্যে আমেরিকার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত প্রেসিডেন্টের নাম হচ্ছে থিওডর রুজভেল্ট, যিনি রুশ জাপান যুদ্ধ বন্ধের জন্য পেয়েছিল, মনে রাখবেন। তো আপনাদের কাছে প্রশ্ন, আমেরিকার প্রথম কোন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছিল? দ্রুত উত্তর করবেন। আমেরিকার প্রথম নোবেল পেয়েছিলেন, আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল? আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল? দ্রুত উত্তর করতে হবে। আমেরিকার
কোন প্রেসিডেন্ট, আমেরিকা এ পর্যন্ত 4জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে, তার মধ্যে প্রথম কোন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছিল? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নাকি থিওডর রুজভেল্ট? দ্রুত উত্তর করবেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নাকি থিওডর রুজভেল্ট? থিওডর রুজভেল্ট, নট রুবেল। একজন লিখেছে সাইফুল ইসলাম ভাই, থিওডর রুজভেল্ট, নট রুবেল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি এরপরে যে যুদ্ধটি লিখব, লিখুন প্রথম বিশ্বযুদ্ধ, আমরা যাকে বলি WW1 বা যাকে আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধ বা প্রথম মহাযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে লিখব। যদিও প্রথম বিশ্বযুদ্ধ পড়াইতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আমরা এখানে কিচ্ছু লিখব না। তারিখটা লিখব, যুদ্ধ শুরু হয়েছিল 28শে জুলাই থেকে 28শে জুলাই 1914 সালে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধের সমাপ্তি হয়েছে 11 নভেম্বর 1918 সালে এই যুদ্ধের সমাপ্তি হয়েছে। এই যুদ্ধের সময় জার্মানির রাজা কে ছিলেন, কোন কাইজার রাজা ছিলেন, রাশিয়ার জার বা রাশিয়ার রাজা কে ছিলেন, পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন, এই বিষয়গুলো, বা আমরা দেখব যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল, এই যুদ্ধে অক্ষ শক্তি নাকি মিত্র শক্তি জয়ী হয়েছে? মিত্র শক্তি। আপনারা মনে রাখবেন, দুইটি বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জয় হয়েছে। তো বিশেষ করে এই যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কখনো যদি আবার সময় হয়, আমরা অবশ্যই এই দুইটা যুদ্ধ সম্পর্কে, এই দুইটা যুদ্ধ বলছি, এই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু 26 তারিখে পরীক্ষার জন্য আলোচনা করছি, সেই জন্য পুরো বিষয় নিয়ে আমরা আজকে ব্রিফিং দিয়ে দিব বা রিভাইজ করাবো। একটা তথ্য আমরা পড়ে না থাকি, প্রথম বিশ্বযুদ্ধটা ভালো করে পড়বেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা যে যুদ্ধটি পড়বেন সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, WW2, ওয়ার্ল্ড ওয়ার 2, যাকে আমরা বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লিখবেন 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 1939 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত, অর্থাৎ টানা 6 বছর ব্যাপী দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। সম্ভব হলে আপনাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে আলাদাভাবে একটি ক্লাস নেওয়া হবে, অনেক ইনফরমেশন দিয়ে এবং সাজিয়ে গুছিয়ে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগার চেয়েও বড় কথা আপনাদের অনেক কাজে লাগবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনাদের অভিহিত করা হবে পরের কোনো ক্লাসে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো নিয়ে। এরপরে আমরা লিখব মেন যে এখন ফোকাস পয়েন্ট, আরব ইসরায়েল যুদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ। এই আরব ইসরায়েল যুদ্ধ, আরব কি? আরব হচ্ছে, মনে রাখবেন, আরব কান্ট্রি বলতে মূলত আমরা বুঝি যে সকল রাষ্ট্রের ধর্ম ইসলাম, ভাষা আরবি। বিশেষ করে যে সকল রাষ্ট্রের ইউরোপ এবং ইউরোপ বলছি, এশিয়া এবং আফ্রিকার যে সকল রাষ্ট্রের আমরা জানি ধর্ম ইসলাম এবং ভাষা আরবি, তাদের আমরা আরব রাষ্ট্র বলে থাকি। তো এই আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল। টোটাল যুদ্ধ যদি আপনি লিখেন, 4টি যুদ্ধ এখানে পড়বেন আরব ইসরায়েল। প্রথম যুদ্ধ লিখবেন 1948 সালে, দ্বিতীয় যুদ্ধ লিখবেন 1956 সালে, তৃতীয় যুদ্ধ 1967 সালে, চতুর্থ যুদ্ধ লিখবেন 1973 সালে। আরব ইসরায়েলের এই 4টা যুদ্ধ, তাহলে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ 1948, দ্বিতীয় যুদ্ধ 1956, তৃতীয় 1967, চতুর্থ 1973, এই 4টা যুদ্ধের প্রেক্ষাপট সহ পড়ার চেষ্টা করবেন। প্রথম যুদ্ধটি হয়েছিল ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে একটি ঝামেলার সূত্রপাত, অতঃপর যুদ্ধ, এবং এই যুদ্ধে জাতিসংঘ তার প্রথম শান্তি মিশন পরিচালনা করেছিল UNTSO নামে। জাতিসংঘের প্রথম পিসকিপিং মিশন বা শান্তি মিশন ছিল UNTSO। এই আরব ইসরায়েল প্রথম যুদ্ধ বন্ধের জন্য, যেটি মূলত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধটি হয়েছিল। দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল ইসরায়েলের সাথে মিশরের, হয়েছিল সুয়েজ খাল নিয়ে হয়েছিল। এই যুদ্ধটি মূলত সুয়েজ খাল নিয়ে হয়েছিল 56 সালে। 67 যুদ্ধ জেরুজালেম শহরকে নিয়ে হয়েছিল, এবং 73 ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে হয়েছিল। এই 4টা যুদ্ধের প্রেক্ষাপট, 4টা যুদ্ধ সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবেন। যেহেতু এখন ফিলিস্তিন ইসরায়েল আলোচিত, সেজন্য 4টা যুদ্ধের অতীত টেনে বা ব্যাকগ্রাউন্ড টেনে প্রশ্ন করা হতে পারে। এই 4টা যুদ্ধকে আমি অনেক ফোকাস করছি। এই 4টা যুদ্ধ অবশ্যই আপনারা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন। যাদের জানা আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের জানা নেই তারা অবশ্যই আপনারা
জানার চেষ্টা করবেন এই চারটা যুদ্ধ, 48, 56, 67, 73। পরবর্তীতে আমি চলে যাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধ, এখানে আমরা চারটা যুদ্ধ পড়ব, চারটি। 1947 সালে প্রথম যুদ্ধ হলো, 1965, 1971 সাল, 1999 সালে। 99 সালে অনেকে যুদ্ধ ধরেন, আবার অনেকে যুদ্ধ ধরেন না, সংঘর্ষ হিসেবে ধরেন এটা। যাই হোক, সে বিষয়ে আলোচনা পরে করা যাবে, যখন নির্দিষ্ট করে একটা করে টপিক পড়াবো আমরা। আজকে যেহেতু সাজেশনমূলক ক্লাস, কোনো বিষয় নিয়ে ডিপলি আলোচনা না করি। 1947, 65, 71, 99। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আরবি ভারত পাকিস্তানের যে চারটা যুদ্ধ হলো, এই চারটি যুদ্ধের মধ্যে কোন যুদ্ধটি সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় যুদ্ধ ছিল বলুন তো দেখি? কোন যুদ্ধটি সবচাইতে বড় যুদ্ধ এবং ভয়ঙ্কর যুদ্ধ ছিল এই চারটা যুদ্ধের মধ্যে? কে উত্তর করতে পারবেন? দ্রুত উত্তর করবেন। কোন যুদ্ধটি সবচেয়ে বড় যুদ্ধ ছিল? আরব ইসরায়েল, দুঃখিত, ভারত পাকিস্তান চারটি যুদ্ধের মধ্যে কোন যুদ্ধটি সবচেয়ে বড় যুদ্ধ ছিল এবং ভয়ঙ্কর যুদ্ধ ছিল? আশারাজ উত্তর করেছে, দেখি আর কয়েকজন উত্তর পায় কিনা। কোন যুদ্ধটি সবচেয়ে বড় যুদ্ধ ছিল এবং ভয়ঙ্কর যুদ্ধ ছিল? আবু হানিফ ভাই বলেছে 71, আরশাদুল্লাহ বলেছে 47, অভি ইসলাম ভাইয়া বলেছে 65, ইমন হাসান 65, মারুফা নাজিম বলেছে 71, রবিউল্লাহ বলেছে 65 ভাইয়া। যাই হোক, মিস্টেক হয়েছে হয়তো লেখা। আমি উত্তর বলে দিচ্ছি, এই চারটি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধটি ছিল 1965 সালের যুদ্ধ, মনে রাখবেন। যে যুদ্ধটি এই তিনটা যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল 65 যুদ্ধ। আর ভারত পাকিস্তানের যে যুদ্ধগুলো, সেগুলো মূলত কাশ্মীর ইস্যু নিয়ে হয়েছিল। আমরা যখন কাশ্মীর দ্বন্দ্ব নিয়ে কখন ক্লাস নিব, যেহেতু এখানে ক্লাস শুরু করেছি, ইনশাল্লাহ আমরা টপিক বাই টপিক যখন পড়ব, তখন এই যুদ্ধগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে এই চারটা যুদ্ধ আপাতত এইটুকু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা ভারত পাকিস্তান চারটা যুদ্ধ সম্পর্কে দেখে রাখবো। পরে চলে যাচ্ছি আমরা ভারত চীন যুদ্ধ। ভারত চীন যুদ্ধ, ভারত চীন যুদ্ধের মধ্যে আমরা একটাই পড়ব, 1962 সালে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটির নাম মূলত মনে রাখবেন লাদাখ যুদ্ধ। লাদাখ, লাদাখ যুদ্ধ, যে যুদ্ধে চীন জয়ী হয়েছিল, ভারত পরাজিত হয়েছিল। ভারত চীন যুদ্ধ না থেকে এই যুদ্ধটি যে নামে সুপরিচিত বা যে নামে পরীক্ষায় এসে থাকে, সেটি হচ্ছে লাদাখ যুদ্ধ। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, লাদাখ যুদ্ধ কত সালে হয়েছিল? দ্রুত উত্তর করে জানাবেন। লাদাখ যুদ্ধ কত সালে হয়েছিল? লাদাখ যুদ্ধ কত সালে হয়েছিল? দ্রুত, লাদাখ যুদ্ধ কত সালে হয়েছিল? লাদাখ 1962 সালে। ভারত চীন যুদ্ধের অপর নাম হলো লাদাখ যুদ্ধ। এই যুদ্ধ পড়লে আপনাদের ভালো লাগবে যখন বিস্তারিত পড়বেন। আমরা এর পরে চলে যাচ্ছি ইরাক ইরান যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ আপনারা জানেন যে 1980 সালে শুরু হয়েছিল। 1988 সালে এই যুদ্ধ শেষ হয়েছে। ইরাক ইরানের মধ্যে যুদ্ধ 80 থেকে 88 পর্যন্ত। এই যুদ্ধের কারণ ছিল মূলত শাতিল আরব নদী বা জলাধার। শাতিল আরব জলাধার বা নদীকে কেন্দ্র করে, জলাধার বা নদীকে কেন্দ্র করে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয় পরাজয় কোনো ব্যাপার নেই, যুদ্ধ জাতিসংঘের মধ্যস্থতায় শেষ হয়েছিল। আপনারা জানেন যে এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ একটি মিশন চালিয়েছিল, ইউনিমগ। ইউএন, এটা রিসেন্টলি দেখুন পরীক্ষা এসেছে, ইউনিমগ, MOG। ইউনিমগ মিশন জাতিসংঘ পরিচালনা করেছিল ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য। তো আপনাদের কাছে প্রশ্ন, জাতিসংঘর কোন মিশনের মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি হয়েছিল? জাতিসংঘের কোন যুদ্ধের মাধ্যমে ইরাক ইরান যুদ্ধ বন্ধ হয়েছিল? জাতিসংঘের কোন মিশনের মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি হয়েছিল? দ্রুত উত্তর করবেন। কোন মিশনের মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি হয়েছিল? ইউনিমগ।
ইউনিমগ মনে রাখবেন। দেখুন এটা পরীক্ষা এসেছে, রিসেন্টলি এসেছে, মেবি 44 বা 43 বিসিএসে দেখবেন এসেছে। ওখানে একটা আই দিয়েছে, দুইটা আই দিয়েছে। যারা এই নিয়ে কনফিউশনে থাকেন যে আই একটা হবে নাকি দুইটা হবে, আপনারা ইরাক আর ইরানের দিকে তাকান। দেখুন ইরাক ইরান দুইটা রাষ্ট্র বানান করতেই কিন্তু দেখুন স্পেলিংয়ে কিন্তু আই আছে। এই যে ইউনাইটেড নেশন, ইরাক ইরান, এইটা যদি আপনারা দেখেন ভুল হবে না। ইউনাইটেড নেশন, ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ, দেখছেন? তাহলে ইউনাইটেড নেশন, ইরাক ইরান, এই বিষয়টা কনফিউশন সৃষ্টি করেছিল। যারা না বুঝে পড়েছে তাদের জন্য কনফিউশন সৃষ্টি হয়েছিল আই একটা পড়েছি নাকি আই দুইটা পড়েছি। আর যে বুঝে পড়েছে যুদ্ধ হয়েছে দুই রাষ্ট্রের মধ্যে, দুই রাষ্ট্রের দুইটা, দেখুন আই আই, ইরাক ইরান, এই যে ইরাক ইরান, আপনার আর ভুল যাবে না। এই যুদ্ধ, এই যে মিশনটা দেখতে পাচ্ছেন, এই মিশনটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীর তথা বাংলাদেশের প্রথম শান্তি মিশন। বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সদস্য এই মিশনে অংশগ্রহণ করেছিল। যদিও জাতিসংঘের প্রথম শান্তি মিশনের নাম ইউএনটিএসও, যেটা 48 সালে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য হয়েছিল, ওই মিশনের নাম ইউএনটিএসও, কিন্তু তখন তো বাংলাদেশের জন্ম হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতিসংঘের শেষ যে শান্তি মিশনে প্রথম অংশগ্রহণ করেছে সেটি মূলত ইউনিমগ। বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সদস্য এখানে অংশগ্রহণ করেছিল। তাহলে বলুন তো দেখি, বাংলাদেশের প্রথম শান্তি মিশনের নাম কি? ইউনিমগ। মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন সদস্য এখানে অংশগ্রহণ করেছিল। এরপরে যান, পরে লিখবেন উপসাগরীয় যুদ্ধ। উপসাগরীয় যুদ্ধ বা এই যুদ্ধকে আমরা বলতে পারি ইরাক কুয়েত যুদ্ধ। ইরাক কুয়েত যুদ্ধ বলতে পারি। ইরাক কুয়েত যুদ্ধ বা উপসাগরীয় যুদ্ধ। উপসাগর বলতে মূলত এখানে পারস্য উপসাগরকে বোঝানো হচ্ছে, মনে রাখবেন। উপসাগর বলতে এখানে কোন উপসাগরকে বোঝাচ্ছি? পারস্য উপসাগর। উপসাগরীয় যুদ্ধ, আপনারা জানেন যে কুয়েত, এগুলো মূলত পারস্য উপসাগরের তীরে আর কি রাষ্ট্র কুয়েত রাষ্ট্রটি। এই কুয়েতকে ইরাক দখল করে নিয়েছিল। কুয়েতকে ইরাক দখল করে নেয় 1990 সালে। দখল করে নিলে এই কুয়েতকে আবার মুক্ত করতে কুয়েতের সঙ্গে যোগদান করেছিল যুক্তরাষ্ট্র এবং ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এই উপসাগরীয় অঞ্চলে, পারস্য উপসাগরীয় অঞ্চলে। ইরাক যখন কুয়েতকে দখল করে তখন কুয়েতের পক্ষ যুক্তরাষ্ট্র নিয়ে পাল্টা আক্রমণ চালায় ইরাককে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। এই যুদ্ধ আবার হচ্ছে 91 সাল পর্যন্ত চলে যায়। 91 সালে ইরাক পরাজিত হয় এবং কুয়েত মুক্ত হয়, ইরাক থেকে মুক্ত হয়ে যায়। ইরাক কুয়েতকে দখল করে বেশি সময় রাখতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রের সহায়তায় কুয়েত মুক্ত হয়ে যায়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে উপসাগরীয় যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, দ্রুত উত্তর করতে হবে। উপসাগরীয় যুদ্ধ কত থেকে কত সাল পর্যন্ত সংগঠিত হয়েছে? উপসাগরীয় যুদ্ধ কত থেকে কত সাল পর্যন্ত সংগঠিত হয়েছে? মনে রাখবেন 1990 থেকে 1991 পর্যন্ত, যেখানে ইরাক কুয়েতকে আক্রমণ করে, দখল করে নেয়, কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সহায়তায় কুয়েত কি হয়? মুক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে একটু চলে যাচ্ছি পরবর্তীতে। আপডেট কিছু যুদ্ধ আছে, যেমন দেখুন, লিখুন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটা এখনো চলমান। ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধর যে শুরুর তারিখ লিখবেন 2022 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত বলুন তো দেখি। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে হচ্ছে, এটা শেষ হয়েছে নাকি এটা হচ্ছে শেষ নাকি এটা চলছে? বলুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ নাকি চলছে? দ্রুত করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা হচ্ছে, মনে রাখবেন যে এর যে সূত্রপাতটা, এই নিয়েও যদি আপনি একটু পড়েন, এটা অনেক সময়ের ব্যাপার, তারপর আপনাদের বলছি যে এটা শুধু মনে রাখবেন যে 2022 সাল থেকে বর্তমান পর্যন্ত এই যুদ্ধটা চলছে। তবে এই যুদ্ধের যদি প্রেক্ষাপট পড়তে যান আপনারা, তাহলে আপনাদের 1917 সালের রুশ বিপ্লব থেকে পড়তে হবে। ঠিক আছে, 1917 সালের
রুশ বিপ্লব থেকে পড়তে হবে, ততদূর আমরা না যাচ্ছি। এই যুদ্ধের প্রেক্ষাপট পড়তে গেলে আপনাকে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে জানতে হবে, রুশ বিপ্লব সম্পর্কে জানতে হবে, সোভিয়েত ইউনিয়নের পতন সম্পর্কে বুঝতে হবে, ইউক্রেনের সাথে পূর্ববর্তী যে সম্পর্ক ছিল সম্পর্কর বিচ্ছিন্ন, এবং ক্রিমিয়া উপদ্বীপ সম্পর্কে আপনাকে ভালো একটা আইডিয়া নিতে হবে, ন্যাটো সম্পর্কে আইডিয়া নিতে হবে, তবে এই যুদ্ধটা ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বুঝতে গেলে ন্যাটো বুঝতে হবে, সোভিয়েত ইউনিয়নের জন্ম বুঝতে হবে 1922 সালে, রুশ বিপ্লব বুঝতে হবে, সোভিয়েত ইউনিয়নের ভাঙার কারণ, পরবর্তীতে ইউক্রেনের সাথে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার সম্পর্ক এবং সেই সম্পর্কের ভাঙন, 14 সালে ক্রিমে উপদ্বীপ দখল, এই টপিকগুলো জেনে শুনে কৃষ্ণ সাগরের গুরুত্ব সব, ন্যাটোর এখানে ন্যাটো কিভাবে কলকাঠি নাড়ছে বিভিন্নভাবে, এই যুদ্ধটা পড়তে গেলে আগে অনেকগুলো হাত পা পড়ে তারপরে এই যুদ্ধটা পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 24শে ফেব্রুয়ারি 2022 সাল থেকে। তারপরে লিখুন হামাস ইসরায়েল যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ লিখুন। হামাস ইসরায়েল যুদ্ধ আপনারা জানেন 7 অক্টোবর থেকে শুরু হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন রিসেন্টলি এসে যাচ্ছে বারবার, 7 অক্টোবর 2023 থেকে বর্তমান পর্যন্ত এই যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধটার সূত্রপাত হয়েছিল কোন অপারেশনের মাধ্যমে বলুন তো? কোন সামরিক অপারেশনের মাধ্যমে এই যুদ্ধটা সূত্রপাত হয়েছিল? অপারেশনের মাধ্যমে। সবাই দ্রুত উত্তর করবেন। কোন সামরিক অপারেশনের মাধ্যমে এই হামাস ইসরায়েলের যুদ্ধ সূত্রপাত হয়েছে 7 অক্টোবরে? 7 অক্টোবর হামাস কোন অপারেশন চালিয়েছিল? ঝটপট উত্তর করবেন। 7 অক্টোবর হামাস ইসরায়েলের উপরে কোন সামরিক অপারেশনটি চালিয়েছিল? আমি একবার বলে দিচ্ছি যাতে সবার জন্য সুবিধা হয়, অপারেশন আল আকসা ফ্লাড। অপারেশন আল আকসা ফ্লাড, এই অপারেশনের নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। আকসা ফ্লাড নামে একটি অপারেশন চলেছিল, অপারেশন আল আকসা ফ্লাড মনে রাখবেন। এই অপারেশন, সামরিক অপারেশন হামাস চালিয়েছিল ইসরায়েলের উপরে 7 অক্টোবর, যার ফলশ্রুতিতে ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে, এবং যে যুদ্ধটি এখন পর্যন্ত চলমান, এবং যুদ্ধটি ছোট হয়নি বা সংকুচিত হয়নি, ডে বাই ডে যুদ্ধটি বড় হয়ে যাচ্ছে। এই যুদ্ধটি এমন একটি রূপ ধারণ করেছে যে কারোর একটু ভুলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এখান থেকে, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে দেখলাম ইসরায়েলের সাথে ইরানের এরকম একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মূলত এই যুদ্ধেরই একটি অংশ আমরা জানি। কাজে এই যুদ্ধটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হামাস সম্পর্কে জানবেন, ইসরায়েল সম্পর্কে জানবেন, আল আকসা ফ্লাড সম্পর্কে জানবেন, পাশাপাশি এই রিলেটেড কিছু বিষয় রয়েছে, হামাস, হিজবুল্লাহ, লেবানন, হুতি, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে জানার চেষ্টা করবেন। আশা করি আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই অপারেশন আল আকসা ফ্লাড। তাহলে অপারেশন আল আকসা ফ্লাডের তারিখ কত? 7 অক্টোবর। কারা চালিয়েছিল? হামাস। এই হচ্ছে যুদ্ধ। এরপরে আপনারা কয়েকটি গৃহযুদ্ধ সম্পর্কে দেখবেন। গৃহযুদ্ধ যাকে আমরা সিভিল ওয়ার বলি, সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ সম্পর্কে দেখে যেতে পারেন। সিভিল ওয়ারের মধ্যে আমরা দেখব প্রথমে আমেরিকার গৃহযুদ্ধ, সিভিল ওয়ার অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের আমেরিকার গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। গৃহযুদ্ধ মানে কি? স্বামী স্ত্রীর মধ্যে যে যুদ্ধ সংগঠিত তাকে গৃহযুদ্ধ বলে নাকি? না, এমনটি নয়। আসলে আবার অমনটি যে দেশের অভ্যন্তরে যে যুদ্ধ সংগঠিত হয়, দেশের জনগণ বা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধকে, দেশের অভ্যন্তরীণ যুদ্ধকে আমরা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ বলে থাকি। তো এখানে গৃহযুদ্ধের মধ্যে আমেরিকার গৃহযুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি 1861 সালে শুরু হয়ে 1865 সালে সমাপ্তি হয়েছিল, মনে রাখবেন। এরপরে আরেকটি গৃহযুদ্ধ আপনারা পড়ুন, স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1936 সাল থেকে
1939 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে শুরু হয়েছে সে জায়গাতে স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 39 সালে শুরু, আর স্পেনের গৃহযুদ্ধ সেখানে গিয়ে শেষ। এবং মনে রাখবেন, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। আবার বলছি, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। মহড়া, তাহলে কোন যুদ্ধটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? উত্তর করবেন স্পেনের গৃহযুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধ নিয়ে আমরা পরবর্তীতে স্পেন পড়তে গেলে পড়ব। আর একটি লিখুন, সিরিয়ার গৃহযুদ্ধ। আপনারা জানেন যে সিরিয়াতে বর্তমান গৃহযুদ্ধ হচ্ছে, যেটি বড় যুদ্ধের রূপ ধারণ করেছে। রাশিয়া লিখেছি সিরিয়ার গৃহযুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধ, সিরিয়াতে গৃহযুদ্ধ হচ্ছে 2011 সাল থেকে বর্তমান পর্যন্ত। সিরিয়াতে গৃহযুদ্ধ হচ্ছে 2011 সাল থেকে কত পর্যন্ত বলেছি? বর্তমান পর্যন্ত। শিয়া সুন্নির, এখানে শিয়া সুন্নির একটা বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো, আইডিওলজিক্যাল যে প্রবলেম আছে, ধর্মীয় যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমরা পরে পড়বো, যে শিয়া সুন্নিকে কাজে লাগিয়ে এখানে কিভাবে ধর্মকে কাজে লাগিয়ে কিভাবে যুদ্ধ হচ্ছে, বা বাণিজ্যিক একটা প্রসারের জন্য যুদ্ধটা কিভাবে হচ্ছে, এখানে মদত দিচ্ছে কারা, এই যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা যাবে। আপাতত এই 3টি গৃহযুদ্ধ সম্পর্কে খুব ভালো মতো জানার চেষ্টা করবেন। পাশাপাশি যদি সম্ভব হয় মিয়ানমারের যে গৃহযুদ্ধ আছে, মিয়ানমারের গৃহযুদ্ধ সম্পর্কে একটু পড়ার চেষ্টা করবেন। মিয়ানমারের গৃহযুদ্ধ, আমি 3টি গৃহযুদ্ধ লিখে দিলাম। আমেরিকার গৃহযুদ্ধ 1861 থেকে 1865, স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939, সিরিয়ার গৃহযুদ্ধ 11 সাল থেকে বর্তমান পর্যন্ত। আর প্রেক্ষাপট যে বর্তমান যে মিয়ানমারের গৃহযুদ্ধ চলছে, মিয়ানমারের যে গৃহযুদ্ধ চলছে, এই মিয়ানমারেরটা পড়বেন। 2021 সাল থেকে এই যুদ্ধটার সূত্রপাত হয়েছে, বর্তমান পর্যন্ত চলছে, 21 থেকে বর্তমান পর্যন্ত। এই মিয়ানমারের গৃহযুদ্ধ সম্পর্কেও প্রশ্ন থেকে যেতে পারে। এই 4টি গৃহযুদ্ধ আপনারা জানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে। এবার আমি চলে যাচ্ছি বিপ্লবে, রেভলিউশন। এবার চলে যান বিপ্লবে, চলে যান বিপ্লব। এবার যাচ্ছি আমি বিপ্লবে। বিপ্লব লিখবেন, বা আমরা যাকে রেভলিউশন বলি। বিপ্লবের মধ্যে আমরা প্রথমে লিখব রেনেসা বিপ্লব। রেনেসা বিপ্লব, এই বিপ্লবগুলো 1700 শতক চলে আসে, লিখবেন 1360। কিন্তু মূলত শতক আসে, শতক বললে শতক যদি কখনো চাই মনে রাখবেন, পরেরটা কি আছে দেখার নাই। প্রথম আছে 13 সাথে একযুক্ত করে মনে রাখবেন 14 শতকে। কত শতকে? 14 শতকে। 14 শতকে মূলত এই বিপ্লবটি হয়েছে। শতক বললে কি হবে? 14 শতক বা চতুর্দশ শতক। চতুর্দশ শতকে মূলত বিপ্লবটি হয়েছে। এই বিপ্লবগুলো মূলত শতকে আসে, যে কত শতকে হয়েছে। চতুর্দশ শতক, 13 যেহেতু আছে এক যোগ করে মনে রাখবেন 14 শতক বা চতুর্দশ শতক মনে রাখবেন। এরপরে লিখুন রেনেসার পরে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব মনে রাখবেন। ফরাসি বিপ্লব লিখুন, ফরাসি বিপ্লবটা লিখুন হচ্ছে 1789 থেকে মনে রাখবেন 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে। ফ্রান্সে হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন যাকে আমরা বলছি। এরপরে দেখুন ফরাসি বিপ্লবের পরে পড়বেন রুশ বিপ্লব। রুশ বিপ্লব পড়বেন। রুশ বিপ্লব লিখুন 1917 সালে। তারপরে আমরা দেখব তাহলে রেনেসা বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব। এরপর আফগানিস্তানের ইসলামী বিপ্লব। আফগানিস্তানের ইসলামী বিপ্লব, এটা 1973 সালে হয়েছে, মনে রাখবো আমরা। আফগানিস্তানের ইসলামী বিপ্লব কত সালে হয়েছে? 1973 সালে হয়েছে, এটি মনে রাখবেন 1973 সাল আফগানিস্তানের ইসলামী বিপ্লব। পরবর্তীতে আরেকটি বিপ্লব লিখব ইরানের ইসলামী বিপ্লব। ইরানের ইসলামী বিপ্লব, কি বলেছি? ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে পড়বেন। ইসলামী বিপ্লব 1979 সালে হয়েছে। এই কয়েকটি বিপ্লব সম্পর্কে আপনারা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে রেনেসা বিপ্লব 1360। আর একটা আছে শিল্প বিপ্লব আমরা যাকে বলি, আরো কয়েকটা বিপ্লব পড়লে ভালো হয়। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব।
জানেন এটা কোন নির্দিষ্ট সালে বেঁধে রাখা যায় না, 1760 বলি আমরা, কেউ 1780 বলে থাকে। অ্যাকচুয়ালি বিপ্লবটা একদিনে হয়নি। শিল্প বিপ্লব মূলত অষ্টাদশ শতকে হয়েছে। এই যে 17 সাল যেহেতু আছে, এক যোগ করলে অষ্টাদশ শতক হয়। শতক বললে আপনারা অবশ্যই প্রথম যে সালটি আছে তার সাথে এক যোগ করে শতক বের করে ফেলবেন, কোনো সমস্যা নেই। ইরানের ইসলামী বিপ্লব 79 সালে, শিল্প বিপ্লব কত, 1760 সালে। এরপর কমলা বিপ্লব বা যাকে আমরা বলি অরেঞ্জ বিপ্লব, কমলা বিপ্লব সম্পর্কে পড়বেন। কমলা বিপ্লব, কমলা বিপ্লব হয়েছে 2004 সালে, যাকে আমরা অরেঞ্জ বিপ্লব বলি, ইউক্রেনে হয়েছে। ইউক্রেন, ইউক্রেন। আরেকটি বিপ্লব না পড়লেই নয়, যাকে বলে আরব বসন্ত। আরব বসন্ত বলি আমরা, আরবি স্প্রিং বলি, এটা একটা 2010 সালের ডিসেম্বর মাসে হয়েছে, 10 ডিসেম্বর, যার সূত্রপাত হয়েছিল তিউনিশিয়া, আফ্রিকার রাষ্ট্র তিউনিশিয়া, তিউনিশিয়াতে এর সূত্রপাত হয়েছিল। তিউনিশিয়া এই বিপ্লবের সূত্রপাত হয়েছিল, আরব বসন্ত বা আরবি স্প্রিং, এটাও একটা আলোচনার বিষয়। তাহলে আমি কয়েকটি রেভলিউশন বা বিপ্লব লিখে দিয়েছি। একটা হচ্ছে রেনেসা বিপ্লব, 1360, শতক বলে চতুর্দশ শতক, ইতালিতে হয়েছিল। একটি সাংস্কৃতিক বিপ্লব যাকে পুনর্জাগরণ বা নবজাগরণ বলা হয়। ফরাসি বিপ্লব ফ্রান্সে হয়েছিল লুইদের বিরুদ্ধে, বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে পড়বেন 1789 থেকে 99, 10 বছর। রুশ বিপ্লব 1917 সালে রাশিয়াতে হয়েছিল, 10 দিন ব্যাপী সারা জাগানো রুশ বিপ্লব, যেটা পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবে পরিচিত। আফগানিস্তান ইসলামী বিপ্লব 1973 সালে হয়েছিল, যেটি ইসলামী বিপ্লব, পৃথিবীর প্রথম ইসলামী বিপ্লব। এটি ইরানের ইসলামী বিপ্লব, মনে রাখবেন 1979 সালে হয়েছিল। শিল্প বিপ্লব মনে রাখবেন 1917 সালে হয়েছিল ইংল্যান্ডে, পরবর্তীতে আশেপাশের রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। কমলা বিপ্লব বা অরেঞ্জ বিপ্লব 2004 হয়েছিল, এটাও মনে রাখবেন। আশা করি আপনারা এই কয়েকটি বিপ্লব পড়ে ফেলতে পারবেন। আমরা বিপ্লব যুদ্ধ সম্পর্কে যথেষ্ট পড়ার চেষ্টা করেছি। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক কিছু চুক্তি বা ট্রেটিতে, যেখান থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে আমরা একটু পড়তে যাচ্ছি। আন্তর্জাতিক চুক্তির মধ্যে আমরা পড়ব, আন্তর্জাতিক চুক্তির মধ্যে পড়ব আমরা প্রথমেই লিখব মদিনা সনদ। মদিনা সনদ পড়ব 622-এ। পরবর্তীতে আমরা দেখব মেঘনা কার্টা। মেঘনা কার্টা এটা পড়বেন 1215 সালে। মেঘনা কার্টা কি বলেছি, 1215 মেঘনা কার্টা, ঠিক আছে। আচ্ছা, মেঘনা কার্টার পরে যে কয়টি আপনাদের চুক্তি দিচ্ছি সেই চুক্তিগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে লিখুন ওয়েস্ট ফেলিয়ার চুক্তি। ওয়েস্ট ফেলিয়ার চুক্তি 1648 সালে হয়েছিল, ইউরোপের ধর্মযুদ্ধ বন্ধ হয়েছিল। তারপরে আমরা লিখব প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি লিখব 1783 সালে। 1783 সালে হয়েছিল প্রথম ভার্সাই। প্রথম ভার্সাইয়ের পরে লিখব আমরা, তারপরে লিখুন লন্ডন চুক্তি। লন্ডন চুক্তি হয়েছিল 1941 সালে, জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য হয়েছিল এটি। তারপর লেখেন মানবাধিকার চুক্তি। তার আগে আর একটা চুক্তি মিসিং হয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই, দ্বিতীয় ভার্সাই, ভার্সাই নগরী মূলত ফ্রান্সে, মনে রাখবেন। দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়েছে 1919 সালে হয়েছিল। দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919, আমি কয়েকটি মুছে দিচ্ছি। তারপরে আবার পড়ব মদিনা সনদ 622, মেঘনা কার্টা 1215, ওয়েস্টফেলিয়ার চুক্তি 1648, প্রথম ভার্সাই 1783, লন্ডন চুক্তি 1941, দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919। এই কয়েকটি চুক্তি পড়ার পরে আমরা আরো কয়েকটা চুক্তি আপনাদের লিখে দিচ্ছি। পরবর্তীতে লিখুন মানবাধিকার চুক্তি। মানবাধিকার চুক্তি,
মানবাধিকার চুক্তি লিখবেন 1948 সাল, 10 ডিসেম্বর, এটা মনে রাখবেন 1948 সালের। জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশন লিখবেন, এটা যুদ্ধ সংক্রান্ত 1949 সালে। তারপরে লিখবো আমরা জেনেভা চুক্তি, একটা জেনেভা কনভেনশন, একটা জেনেভা চুক্তি, দুইটা কিন্তু দুই বিষয়। এটা হচ্ছে 1954 সালে, জেনেভা চুক্তিটি হয়েছিল 54 সালে। পরে লিখবো রোম চুক্তি, রোম চুক্তি 1957 সালে। প্রত্যেকটা চুক্তির প্রেক্ষাপট আছে, ভালো করে জানার চেষ্টা করবেন। এরপর লেখেন এনপিটি ও আর্কটিক চুক্তি, অ্যান্টার্কটিকা চুক্তি, অ্যান্টার্কটিকা চুক্তি 1959 সালে হয়েছে অ্যান্টার্কটিকা চুক্তি, 1959। পরে লিখুন এনপিটি, এনপিটি হয়েছে 1968 সালে। তাসখন্দ চুক্তি, তাসখন্দ চুক্তি 1966 সালে। সিমলা চুক্তি, সিমলা চুক্তি লিখবেন 1972 সালে হয়েছে। সিমলা চুক্তির পরে আমরা লিখব প্যারিস শান্তি চুক্তি, প্যারিস শান্তি চুক্তি 1973 সালে। তারপর লিখুন ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড, ক্যাম্প ডেভিড চুক্তি লিখুন 1978 সালে, ক্যাম্প ডেভিড। এরপর লিখুন আন্তর্জাতিক সমুদ্র চুক্তি, আন্তর্জাতিক সমুদ্র চুক্তি বা সমুদ্র আইন চুক্তি মূলত 1982 সালে। তারপর আমরা লিখছি সেনঝেন চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি, সেনঝেন চুক্তি। সেনঝেন চুক্তি লিখুন 1985 সালে। এরপরে লিখবেন সেনঝেনের পরে অসলো চুক্তি, অসলো চুক্তি, নরওয়ের যে রাজধানী অসলো, অসলো চুক্তি লিখবেন 1993 সালে। অসলোর পরে আমরা দেখি আর কোথাও জায়গা আছে কিনা, আগে কয়েকটা একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছি জেনেভা চুক্তি 1949, জেনেভা কনভেনশন যুদ্ধ, আচ্ছা তার আগে মানবাধিকার চুক্তি, মানবাধিকার রক্ষায়, মানবাধিকার সুরক্ষায় 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকার চুক্তি হয়েছে জাতিসংঘে, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়। জেনেভা কনভেনশন 1949 সাল মনে রাখবেন, যুদ্ধ বন্দীদের সাথে বা যুদ্ধের আচরণ সম্পর্কিত যে চুক্তিটি, সেটি মূলত যুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তা, যুদ্ধের জীবের নিরাপত্তা, যুদ্ধের মধ্যে কি করা যাবে যাবে না, কি সুরক্ষা করতে হবে, যুদ্ধের সৈনিকের নিরাপত্তা কি, কোনো সৈনিক চোখ হাত পা কান হারালে তাদের পরবর্তীতে ব্যবস্থা কি, যুদ্ধে বন্দী হলে সেই সৈনিকের পরবর্তী পদক্ষেপ কি হবে, কিভাবে তাকে মেরে ফেলা হবে নাকি ফেরত দেওয়া হবে, সেই সম্পর্কিত চুক্তির নাম মূলত জেনেভা কনভেনশন, মনে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কনভেনশন জেনেভা কনভেনশন। জেনেভা চুক্তি 54 সালে, সেটি মূলত এরপরেই কিন্তু ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়ে যাবে। রোম চুক্তি, যার মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা হয়েছিল, যার পরবর্তী নাম হলো ইইউ। এই ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল, যেটা পরবর্তীতে 93 সালে ইইউ হয়েছে। এই রোম চুক্তির মাধ্যমে মূলত 57তে ইইসি প্রতিষ্ঠা হয়েছিল। আর অ্যান্টার্কটিকা চুক্তি, আমরা জানি বরফ আবৃত একটি মহাদেশ অ্যান্টার্কটিকা, সেই মহাদেশকে সুরক্ষায়, সেই মহাদেশের বরফ যাতে গলে না যায়, বরফ গলে যাতে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি না পায় এবং নিম্নভূমি যাতে তলিয়ে না যায়, সেই জন্য অ্যান্টার্কটিকা সুরক্ষায় যে চুক্তিটি হয়েছিল 59 সালে, যার নাম অ্যান্টার্কটিকা চুক্তি। এনপিটি, পরমাণু ইস্যু নিয়ে প্রথম চুক্তি, মনে রাখবেন পরমাণু সংক্রান্ত প্রথম চুক্তির নাম হলো এনপিটি, নিউক্লিয়ার অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি, নন প্রলিফারেশন ট্রিটি, নন প্রলিফারেশন ট্রিটি, যেটা পরমাণু ইস্যু নিয়ে প্রথম কোনো চুক্তি এবং সবচেয়ে বড় চুক্তি হচ্ছে এনপিটি, 1968 সালে হয়েছিল। নন প্রলিফারেশন ট্রিটি, পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি, যার বাংলা হলো পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি। তাসখন্দ চুক্তি, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ, যেটা ভারত পাকিস্তান যুদ্ধ 65 যুদ্ধ সমাপ্তি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায়।
এই জন্য এই চুক্তির নাম তাসকন্দ চুক্তি, কারণ এটা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র উজবেকিস্তানের রাজধানী তাসকন্দে হয়েছিল। সিমলা চুক্তি, সিমলা হলো ভারতের হিমাচল প্রদেশের একটি রাজধানী, যেখানে ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। তৃতীয় যুদ্ধ আর কি, তৃতীয় 1971 যুদ্ধ সমাপ্তি ঘটেছিল। প্যারিস শান্তি চুক্তি, যার মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি হয়েছিল 75 সালে। যদিও চুক্তি হয়েছে 73, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি হয়েছে 75-এ। এটি মূলত ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তির জন্য। ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ইসরায়েলের মধ্যে হয়েছিল আমেরিকার মধ্যস্থতায় 78 সালে। সমুদ্র আইন চুক্তি 82। সেনঝেন চুক্তি 85। সেনঝেন মূলত লুক্সেমবার্গের একটি শহরের নাম সেনঝেন, মনে রাখবেন, লুক্সেমবার্গের একটি শহরের নাম কি? সেনঝেন। এই সেনঝেন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো, ইউরোপীয় ইউনিয়নের তখন নাম ছিল কি? ইইসি। এই ইইসি বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচল চুক্তির নাম হচ্ছে সেনঝেন। সেনঝেন মূলত একটি শহরের নাম লুক্সেমবার্গের। আচ্ছা, অসলো চুক্তি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছিল, মূলত পিএলও, ফিলিস্তিন বলা যাবে না, পিএলও প্যালেস্টাইন লেবার অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে চুক্তি ছিল অসলো চুক্তি, যাকে অসলো শান্তি চুক্তি বলা হয়। এই চুক্তিগুলোর পাশাপাশি আপনারা আরও 2-1টি চুক্তি একটু লিখে নিতে পারেন, যেহেতু প্রতি বছর বিসিএস এ অর্থাৎ বিপিএসসি চুক্তি থেকে প্রশ্ন টাচ করে, এই জন্য আপনারা চুক্তিটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা লিখবেন অসলো চুক্তির পর আর একটা চুক্তি লিখবেন, ম্যাস্ট্রিট চুক্তি। ম্যাস্ট্রিট চুক্তি লিখুন 1993 সালে, যার মাধ্যমে এই যে ইইসি, এই ইইসি এর নাম পরিবর্তন করে হয় ইইউ কিন্তু 1993 সালে হয়েছে, এই ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে হয়েছে। আচ্ছা, এটা 92 সালে মূলত এই চুক্তিটি হয়েছিল, 92 সালে, কিন্তু ইইউ হয়েছে 1993 সালে, মনে রাখবেন। 92 সালের ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে 93 সালে গিয়ে ইইসির নাম পরিবর্তন করে ইইউ হয়। এরপরে আমরা লিখব সিটিবিটি চুক্তি। সিটিবিটি পরমাণু সংক্রান্ত দ্বিতীয় চুক্তি। সিটিবিটি 1996 সালে হয়েছে, পরমাণু নিয়ে। নিউক্লিয়ার, অর্থাৎ এটা হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান, অর্থাৎ পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি। আমরা এখানে চুক্তি কিন্তু 2টা দেখতে পাচ্ছি পরমাণু, একটা আগে পড়েছি এনপিটি। এনপিটির বিষয় ছিল পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি, 1968 যেটা। আর সিটিবিটি হলো পরমাণু অস্ত্র বন্ধের পরীক্ষা বন্ধের চুক্তি। তাহলে পরমাণু নিয়ে যে 2টা চুক্তি দেখতে পাচ্ছেন, একটা এনপিটির বিষয় হচ্ছে পরমাণু অস্ত্র হ্রাসকরণ, কমানোর চুক্তি, পরমাণু অস্ত্র কমায় ফেলতে হবে, সেটা এনপিটি 68। আর পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি, পরীক্ষা বন্ধ করতে হবে, সেই চুক্তির নাম সিটিবিটি, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি নাম হচ্ছে সিটিবিটি, আমরা মনে রাখবো 96 সালে। এরপর আমরা লিখছি অটোয়া চুক্তি। অটোয়া চুক্তির মধ্যে লিখবেন 1997 সালে অটোয়া চুক্তি হয়েছে। অটোয়া মূলত কানাডার রাজধানী, ক্যাপিটাল অফ কানাডা ইজ অটোয়া। এই অটোয়াতে ভূমি মাইন নিয়ে, অর্থাৎ ভূমি মাইন নিষিদ্ধ চুক্তি, মনে রাখবেন, ভূমি মাইন নিষিদ্ধ চুক্তি। এই ভূমি মাইন নিষিদ্ধ চুক্তির নাম হচ্ছে অটোয়া চুক্তি। অর্থাৎ মাটির নিচে যে বিস্ফোরক পুঁতে রাখা হয়, আপনারা দেখেন এই যে পার্বত্য অঞ্চলে কুকিচিন সন্ত্রাসী সংগঠন, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা ন্যাশনাল আর্মি, যারা মাইন পুঁতে রাখছে বা আইডি পুঁতে রাখছে, আমাদের সেনাবাহিনী বা আমাদের যারা অভিযান চালাচ্ছে, আমাদের দেশের যে বাহিনীগুলো, তারা পা রাখলেই ওই জায়গা ব্লাস্ট হয়ে যাচ্ছে। এইভাবে পাকিস্তান যখন আমাদের সঙ্গে যুদ্ধ করেছিল, তখনও প্রচুর পরিমাণে বিস্ফোরক পুঁতে রেখে গিয়েছিল, ওই জায়গার চাপ লাগলেই ওই অঞ্চলটা বাস্ট হয়ে যাবে। তো এরকমভাবে ভূমিতে যে বিস্ফোরক পুঁতে রাখা হয়, গেড়ে রাখা হয়, এবং চাপ পড়লে সেখানে ব্লাস্ট হয়ে যায়, এরকম বিস্ফোরককে ভূমি মাইন বলা হয়। যে ভূমি মাইন খুবই মারাত্মক এবং কাপুরুষের কাজ। তো এই ভূমি মাইন নিষিদ্ধ চুক্তি হয়েছিল 1997 সালে কানাডার রাজধানী অটোয়াতে। এই ভূমি মাইন বর্তমান খুবই আলোচিত, মনে রাখবেন। তাহলে ভূমি মাইন নিষিদ্ধ চুক্তি কোনটি? সবার কাছে প্রশ্ন করছি, দ্রুত উত্তর করবেন। ভূমি মাইন নিষিদ্ধ চুক্তির নাম কি? সবার কাছে প্রশ্ন করছি, ভূমি মাইন নিষিদ্ধ চুক্তির নাম কি? একটু দ্রুত উত্তর করবেন, শুধু আমি বলে যাচ্ছি, আপনাদের কাছে প্রশ্ন করছি, ভূমি মাইন নিষিদ্ধ চুক্তির নাম কি?
ভূমি মাইন নিষিদ্ধ চুক্তির নাম কি? অটোয়া চুক্তি 1997 সালে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি ভূমি মাইনের পরে আমরা আরেকটা চুক্তি লিখব, গুড ফ্রাইডে চুক্তি। গুড ফ্রাইডে চুক্তি, ফ্রাইডে, যেটা অনেকে হয়তো বা জানে না বা অনেক বইতে হয়তো লেখা নাও থাকতে পারে। 1998 সালে হয়েছে। মূলত দুই আয়ারল্যান্ডের মাঝে, আমরা জানি আয়ারল্যান্ড দুইটি আয়ারল্যান্ডের মাঝে, মূলত দুই আয়ারল্যান্ড, একটা উত্তর আয়ারল্যান্ড, একটা দক্ষিণ আয়ারল্যান্ড। আপনারা যে আয়ারল্যান্ড দুইটা ভূখণ্ডে পৃথক, এইভাবে এই দুইটা আয়ারল্যান্ডের মাঝে 1998 সালের শুক্রবারে যে চুক্তিটি হয়েছিল, গুড ফ্রাইডে চুক্তি নামকরণ করা হয়েছে। গুড ফ্রাইডে চুক্তি আয়ারল্যান্ডের সমস্যা বা সংকট নিরসন 1998 সালের একটি চুক্তি, গুড ফ্রাইডে চুক্তি। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই গুড ফ্রাইডে চুক্তির পরে আমরা কয়েকটি প্রোটোকল লিখব। প্রোটোকল চুক্তির, দেখা যাচ্ছে চুক্তি আর প্রোটোকল প্রায় সেম, কিন্তু পার্থক্য রয়েছে। আমরা পার্থক্য এখন না যাচ্ছি। প্রোটোকলের মধ্যে প্রথমে লিখবে মন্ট্রিল প্রোটোকল, আগে লেখেন কিয়েটো প্রোটোকল। আচ্ছা, আগে মন্ট্রিলই লিখি, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল কানাডার একটি শহর। মন্ট্রিল প্রোটোকল হয়েছে 1987 সালে। এখান থেকে বিসিএস এ বারবার প্রশ্ন এসেছে। মন্ট্রিলের পরে লিখবেন কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল পরিবেশ নিয়ে, দুইটাই কিন্তু পরিবেশ নিয়ে, যেটা হয়েছে 1997 সালে। এরপরে লিখুন কার্টাগেনা প্রোটোকল। এটাও পরীক্ষা এসেছে, রিসেন্টলি এসেছে, মেবি 42 স্পেশাল বিসিএস এসেছে এটা। কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল লিখবেন 2000 সালে। এই তিনটি প্রোটোকল পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের। তিনটা প্রোটোকল শুধু আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। তিনটা প্রোটোকলের বলেছি মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল কানাডার একটি শহর, পরিবেশ নিয়ে হয়েছিল 87 সালে। আর কার্বন নিঃসরণে অর্থাৎ বিশ্বের উষ্ণতা কমানোর জন্য আরেকটি চুক্তি হয় কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটো শহরে 1997 সালে। কিয়োটো প্রোটোকল জাপানে, আর মন্ট্রিল প্রোটোকল হয়েছে কানাডাতে। আর কার্টাগেনা জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তির নাম কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা শহরটি মূলত কলম্বিয়া, আমরা জানি দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র কলম্বিয়া, সেই কলম্বিয়ার একটি শহরের নাম কার্টাগেনা, যেখানে কার্টাগেনা প্রোটোকল হয়েছে। কিয়োটো প্রোটোকল, এটা হচ্ছে কিয়োটো জাপানের একটি শহর, জাপানে হয়েছে। এই দুইটি বিষয় পরিবেশ নিয়ে, আর এটা জৈব নিরাপত্তা নিয়ে। এই তিনটি প্রোটোকল দয়া করে আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের বিষয়গুলো নিয়ে আমরা যাচ্ছি। প্রোটোকল বা চুক্তি শেষ। আপনারা এরপরে যেটা করতে পারেন, প্রণালী। প্রণালী আপনারা পড়বেন। প্রণালীটা কি আমরা যে একটু পরে বোঝাচ্ছি, তার আগে কোনটা কোনটা প্রণালী গুরুত্বপূর্ণ বা যাকে আমরা স্ট্রেইট বলি, STRAIT, স্ট্রেইট বলে থাকি। প্রণালী আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে প্রণালী, সেটি হচ্ছে আগে দেখবো আমরা বাবেল মানদেব প্রণালী। এই একটা প্রণালী পড়বেন। হরমুজ, ইনশাল্লাহ এর মধ্যে একটা কমন পড়ে যেতে পারে আমার দৃষ্টিকোণ থেকে, বা আমার যতটুকু মনে হয়। হরমুজ প্রণালী কমন পড়ার কারণও রয়েছে। এরপরে লিখবেন পক প্রণালী। পকের পর আমরা লিখব তাতার প্রণালী। বসফরাস প্রণালী। দার্দেনেলিস প্রণালীর পরে লিখবেন হচ্ছে ডোভার প্রণালী। ডোভারের পরে লিখবো আমরা হচ্ছে ব্যাস প্রণালী, বা যাকে অনেকে বস প্রণালী বলে। কুক প্রণালী। কুকের পরে লিখবো আমরা হচ্ছে, এরপরে লিখবেন তাহলে বাবেল মানদেব, হরমুজ, পক, তাতার, বসফরাস। এরপরে আমরা লিখবো হচ্ছে, লিখুন জিব্রাল্টার প্রণালী।
আপাতত এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, এর বেশি আর দিচ্ছি না। বাবেল মানদেব। এখন প্রণালীটা কি? এই যে কয়েকটি প্রণালী আপনাদের দিয়েছি, বাবেল মানদেব, হরমুজ, পক, তাতার, বসপরাস, দাদনেলিস, ডোভার। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমার যতদূর মনে হয়, যদি প্রণালী আসে তাহলে এই দুইটা প্রণালীর মধ্যে যে কোনো একটা কমন পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মনে রাখবেন দুইটা প্রণালী সম্পর্কে, এবং যারা পরবর্তীতে যারা লিখিত অ্যাটেন্ড করবেন যে কোনো পরীক্ষায়, দুইটা প্রণালী সম্পর্কে ভালো করে জেনে যাবেন। এই দুইটা প্রণালী নিয়ে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। প্রণালীর এবার আমরা দেখব যে প্রণালী আসলে কি। মনে রাখবেন প্রণালী একটা জলপথ। প্রণালীর বৈশিষ্ট্য থাকবে কয়টা আমি বলছি। প্রণালী একটা জলপথ। প্রণালীটা কি? একটা জলপথ। প্রণালী প্রথম কথা জলপথ। এই জলপথটা কি হবে? সরু হবে, চিকন হবে, সরু জলপথ। প্রণালী একটা জলপথ এবং সেই প্রণালী কি হবে? সরু হবে, সরু জলপথ, মানে জলপথ, এবং এটা প্রাকৃতিক হবে। এটা কি হবে? প্রাকৃতিক হবে। এবং এর কাজ হবে কয়টা? এই জলপথটি সাগর মহাসাগর এরকম একটার সাথে আরেকটাকে যুক্ত করবে, সেটা এক সাগর থেকে আর এক মহাসাগর হতে পারে, আমি উদাহরণ দিচ্ছি আর কি। আর দুইটা ভূখণ্ডকে পৃথক করবে, অর্থাৎ ভূমি মাইনাস ভূমি, দুটি ভূমি বা ভূখণ্ডকে পৃথক করে রাখবে, ভূমি থেকে ভূমিকে পৃথক করবে, আর জল থেকে জলকে যুক্ত করবে। এই জলটি, এই জলপথটি এক জলাধার থেকে আর এক জলাধারকে কি করে? যুক্ত করে, যোগ করে। তাহলে এই কয়েকটি বিষয় জানলে প্রণালীটা ভালো বোঝা যায়। প্রথম কথা হলো প্রণালী একটা জলপথ। একটা জলপথ, প্রণালী নিজে একটা কি? জলপথ। এবং সেই জলপথটি হবে কি? সরু, চিকন, অনেক প্রশস্ত হলে চলবে না, সরু জলপথ হবে। এবং সেই জলপথটি প্রাকৃতিক হবে, খনন করলে হবে না। খনন করলে তাকে আমরা প্রণালী বলি না, আমরা খাল বলি, যেমন পানামা খাল, সুয়েজ খাল, এগুলো মূলত খাল। কিন্তু প্রণালী হতে হলে, প্রণালী আর খালের মধ্যে বেসিক পার্থক্য যে জায়গায়, খালগুলো খনন করা হয় আর প্রণালী প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। সেজন্য বলছি প্রণালী হলো একটি জলপথ যেটি সরু হবে, সরু জলপথ, বেশি প্রশস্ত হবে না, এবং প্রণালী অবশ্যই প্রাকৃতিক হবে। এবং প্রণালীর কাজ হবে দুইটা। কি কাজ? জল এবং জলকে যুক্ত করা, অর্থাৎ এক জলাধার থেকে অন্য জলাধারকে যুক্ত করা। মানে এই প্রাকৃতিক জলপথটি এক সাগর, মহাসাগর, উপসাগর থেকে যে কোনো একটা হতে পারে, আর এক সাগর, মহাসাগর, উপসাগরের জলকে যুক্ত করবে। এই প্রাকৃতিক জলপথটি এক সাগর মহাসাগর থেকে অন্য সাগর মহাসাগরের জলকে কি করে? যুক্ত করে। এবং এই যে যুক্ত করে যাবার সময় দুটি ভূখণ্ডকে, দুটি ভূমিকে ভাগ করে যায়। তার মানে প্রণালীর কাজ হলো দুইটা, জল জল যুক্ত হয়, ভূমি ভূমি কি হয়? পৃথক হয়। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেখাই, যে কয়টি প্রণালী লিখে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। প্রণালী পড়তে গেলে অবশ্যই আপনারা মানচিত্র দেখে পড়ার চেষ্টা করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। যেমন দেখুন আমি একটা প্রণালী দেখাচ্ছি। এইটা মনে করুন ইউরোপ, সাপোজ দ্যাট এটা হচ্ছে ইউরোপ। মনে করুন এটা হচ্ছে ইউরোপ, এটা ইউরোপ কন্টিনেন্ট বা ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের ঠিক এখানে আছে একটা রাষ্ট্র নাম স্পেন, আইবেরীয় অঞ্চল, এটা স্পেন। আর তার নিচে আছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর রয়েছে। আর এর নিচ থেকে শুরু হয়েছে ঠিক আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ বা আফ্রিকা কন্টিনেন্ট। আর এই পাশে তো এশিয়া আছে, ওদিকে আমরা না যাই। আর এই পাশে আছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে এস আকৃতির একটি মহাসাগর আছে এখানে, আটলান্টিক। এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ওদিকে আমরা না যাচ্ছি। এখন দেখুন এই যে আফ্রিকা মহাদেশ, এখানে একটা রাষ্ট্র আছে, নাম কি? মরক্কো, নাম হচ্ছে মরক্কো। এটি হচ্ছে মরক্কো। আর এটি হচ্ছে ইউরোপের কি? স্পেন। এই জায়গায় পর্তুগাল আছে, স্পেন আছে, যাই হোক ওদিকে না যাই আমরা। তো দেখুন এইবার আমরা একটা প্রণালী দেখাবো, এতক্ষণ যা শেখাইলাম তার সাথে একটু মিলিয়ে দিব। প্রণালী কি? প্রণালী বলেছি একটি সরু জলপথ। এই দেখুন আমি অন্য একটি কালার যদি ব্যবহার করি আপনাদের জন্য সুবিধা হবে, দেখি আমার এই পেনটা কাজ করে কিনা, না করলে হবে না। আচ্ছা হ্যাঁ, এই যে একটি সরু জলপথ দেখতে পাচ্ছেন, এই সরু জলপথটি দেখুন ভূমধ্য সাগরের জলের সাথে দেখুন আটলান্টিকের জলকে দেখুন যুক্ত করেছে। এই জলপথটি যুক্ত করেছে। তাহলে এই জলপথ সরু এবং প্রাকৃতিক হবে, এটা কিন্তু কেউ কাটে নাই, কেউ খনন করেনি, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এবং এটা অনেক প্রশস্ত না, সরু। আমি এখানে একটু বড় করে দেখিয়েছি, কিন্তু এটা সরু, প্রাকৃতিকভাবে সৃষ্ট সরু জলপথ, যা এক জল থেকে আরেক জলকে যুক্ত করবে। দেখেন ভূমধ্য থেকে আটলান্টিককে যুক্ত করেছে।
এবং দেখুন দুটি ভূখণ্ডকে পৃথক করেছে, স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে। তাহলে এই যে আপনারা স্পেন মরক্কোর মাঝে যে সরু জলপথটি দেখতে পাচ্ছেন, এই সরু জলপথটির নাম হচ্ছে আমরা জানি জিব্রাল্টার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার কি বলেছি প্রণালী, এই জলপথটির নাম হলো জিব্রাল্টার প্রণালী। তাহলে বলতো দেখি জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে ভাগ করেছে, দেখি কে কে উত্তর করতে পারেন। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে, ঝটপট উত্তর করতে হবে। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে, জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে, আমি একটু দ্রুত আপনাদের কাছে উত্তর চাচ্ছি। জিব্রাল্টার প্রণালী কোন কোন দুটি দেশকে পৃথক করেছে, কোন কোন দুটি দেশকে পৃথক করেছে, ভাইয়েরা আপুরা আপনারা উত্তর করবেন। এবার আপনাদের কাছে কিছু প্রশ্নের পালা আমার, আমি অনেক কথা বলেছি, চেষ্টা করছি আমি এক্সট্রা আপনাদের সময় নষ্ট না করার। আমি একটা কথা বললে প্রশ্ন হোক, গল্প না হোক, আপনাদের উপকার হোক। যারা পড়ুয়া তারা অবশ্যই প্রশ্ন শুনতে চায়, গল্প শুনতে চায় না। আর যারা গল্প শুনতে চায় তারা চান্স পায় না, বা তারা হচ্ছে বিসিএসে টিকার মতো যোগ্যতা রাখে না। গল্প শুনতে শুনতে তাদের দিন শেষ হয়ে যায়। এটা পরিশ্রমের বিষয়, ধ্যানের বিষয়, এটা একাগ্রতার বিষয়, ঠিক আছে। তো যারা উত্তর করেছেন আমি দেখতে পাচ্ছি যে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী আটলান্টিক থেকে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে আর স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বলবেন যে ইউরোপ আর আফ্রিকাকে পৃথককারী সাগরের নাম কি, ইউরোপ আফ্রিকাকে পৃথককারী সাগরের নাম কি, ইউরোপ আফ্রিকাকে পৃথককারী, আবার বলছি ইউরোপ আফ্রিকাকে, আফ্রিকা মহাদেশ পৃথককারী সাগরের নাম কি, ইউরোপ ও আফ্রিকাকে পৃথককারী সাগরের নাম কি, সাগর, ইউরোপ আফ্রিকাকে পৃথককারী সাগরের নাম কি, ইউরোপ আফ্রিকাকে পৃথককারী সাগরের নাম কি, ভূমধ্য সাগর। সাবাস ইতু, সুন্দর প্রশ্ন উত্তর করেছে। এবং আবু হানিফ ভাই এবং হচ্ছে আলামিন ভাই দুজন উত্তর করেছে, আশারাজ উত্তর করেছে এবং শ্রাবণ হাসান সাবু উত্তর করেছে। তারপর হচ্ছে জান্নাতুন উত্তর করেছে, মাতালিব উত্তর করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মুর্শিদা উত্তর করেছে, তারপর হচ্ছে সুবর্ণা সাইমা উত্তর করেছে, আরফান খান ভাই উত্তর করেছে, সুমাইয়া আক্তার উত্তর করেছে, নীলা জাহান ভূমধ্য সাগর। যখন সাগর বলবো তখন অবশ্যই ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্য সাগর। আর যদি প্রণালী বলি তখন ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এখানে জিব্রাল্টার প্রণালীর বিষয় হচ্ছে তিনটা। দেখুন, যদি বলি কোন কোন দেশকে পৃথক করেছে, স্পেন থেকে মরক্কো পৃথক। যদি মহাদেশ চা, ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে জিব্রাল্টার প্রণালী দ্বারা, সাগর বললে তো ভূমধ্য সাগর। আর যদি যুক্ত বলে যে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে যুক্ত করেছে, তখন উত্তর হবে দেখুন আটলান্টিক থেকে ভূমধ্যকে যুক্ত করেছে, এই যে ভূমধ্যের পানিকে যুক্ত করেছে। আর ভূখণ্ড বলে তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমি আর এদিকে না যাচ্ছি, পরবর্তীতে আমরা প্রণালী আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আপনাদের সভ্যতা সম্পর্কে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে, সভ্যতা থেকে প্রতি বছর প্রশ্ন হয়। লিখুন সভ্যতা, সভ্যতা বা সিভিলাইজেশন। সভ্যতার মধ্যে পড়বেন গ্রিক সভ্যতা, অবশ্যই পড়বেন গ্রিক সভ্যতা পড়বেন। যাদের পড়া বাকি আছে, অনেকের পড়া বাকি থাকতে পারে। রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, নারা সভ্যতা। আমি এখানে আপনাদের 2-3টা প্রশ্ন করব। নারা সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, আজটেক, ওলমেক সভ্যতা, ওলমেক, এটা অনেকে জানেন না হয়তোবা, ওলমেক, তোলতেক সভ্যতা, এগুলো বইতে হয়তো বা নাই, দেখবেন এই যে এই 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 দুইটা নাই হয়তো, ওলমেক তোলতেক, ওলমেক তলতেক। ইনকা, ইনকা সভ্যতা। ইনকার পরে লিখবেন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। এই কয়েকটি সভ্যতা পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তাহলে কি কি বলেছি? গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা,
মিশরীয় সভ্যতা, নারা সভ্যতা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ওলমেক, তোলতেক, ইনকা এবং মেসোপটেমিয়া। এখন সভ্যতার আমি তো ইচ্ছা করলে এখানে সব পড়িয়ে দিতে পারবো না। এখন কি কি পড়লে ভালো হয় দেখুন, সভ্যতা থেকে যে প্রশ্নগুলো পড়বেন, যেমন সভ্যতা প্রথমে পড়বেন কোন নদীর তীরে, কোন সভ্যতা কোন নদীর তীরে। যদি গ্রিক সভ্যতা বাদে বেশিরভাগ সভ্যতা আমরা জানি নদীর তীরে গড়ে উঠেছে। প্রথম প্রশ্ন কোন নদীর তীরে। পরবর্তী প্রশ্ন এই সভ্যতার অবদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সভ্যতার অবদানটা কি, অবদানটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। কোন সভ্যতার অবদান, যেমন কোনটা বর্ণমালার প্রচলন করেছে, কোনটা সপ্তাহকে 7 দিনে ভাগ করেছে, এক মাস ভাগ করেছে, বছর ভাগ করেছে, ক্যালেন্ডার আবিষ্কার করেছে, বিভিন্ন বিষয়গুলো আইনের প্রচলন করেছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন। চাকার আবিষ্কার করেছে কোনটা, এই বিষয়গুলো তাহলে অবদানটা সবচেয়ে বেশি আসে। এছাড়া দেবদেবী, দেবদেবী নিয়ে প্রশ্ন এসে থাকে যে কোন সভ্যতার দেবদেবীর নাম, যেমন রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতার দেবদেবী পরীক্ষায় বেশি আসে। অবদানটা বিশেষ করে সবচেয়ে বিশেষ অবদান মনে রাখবেন। এবং কোন দেশে, বর্তমান কোন কোন দেশ, বর্তমান কোন কোন দেশ, কোন কোন কি বলেছি দেশ, ঠিক আছে। এই 4 টাইপের প্রশ্নগুলো বেশি এসে থাকে। কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, কোন সভ্যতার অবদানটা কি, আমরা এই সভ্যতাগুলো কেন পড়ছি, কোন সভ্যতা কি আবিষ্কার করেছে, আবিষ্কার বিশেষ করে দেবদেবী, কোন সভ্যতা বিশেষ করে গ্রিক এবং রোমানদের দেবদেবী পড়বেন। বর্তমান কোন কোন দেশ, অর্থাৎ এই সভ্যতা তো এখন নাই, এই সভ্যতার উপরে বর্তমান কোন কোন দেশ গড়ে উঠেছে। তো সেখানে আপনাদের একটা প্রশ্ন করছি আমি, আপনারা উত্তর করবেন যে ইনকা সভ্যতা বলতে বর্তমান কোন কোন রাষ্ট্রকে বোঝানো হয়। ইনকা সভ্যতা বলতে বর্তমান কোন কোন রাষ্ট্রকে, ইনকা সভ্যতার উপরে কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে, দ্রুত উত্তর করতে হবে। ইনকা সভ্যতার উপরে বর্তমান কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে। ইনকা, এই যে ইনকা সভ্যতা দেখতে পাচ্ছেন, ইনকা সভ্যতার উপরে বর্তমান কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে। ইনকা, দ্রুত উত্তর করুন। ইনকা সভ্যতার উপরে বর্তমান কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে। ইনকা, ইনকা সভ্যতার উপরে বর্তমান কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে, দ্রুত উত্তর করুন, দ্রুত। কোন কোন রাষ্ট্র বলতে একজন উত্তর করেছে ভাইয়া পেরু, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পেরু। আরও আছে, যদি পেরু না থাকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ইকুয়েডর আছে। পেরু না থাকলে ইকুয়েডর বা চিলির কিছু অংশ থাকতে পারে, মনে রাখবেন। মূলত পেরুতে গড়ে উঠেছে। কখনো যদি পেরু না পান, দক্ষিণ আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র ইকুয়েডর বা দেখা যাচ্ছে চিলির কিছু অংশ, এগুলো নিয়ে মূলত ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী আপনাদের আরেকটি প্রশ্ন করছি যে এই ওলমেক আর তোলতেক, এই দুইটি সভ্যতা, ওলমেক এবং তোলতেক, এই দুটি সভ্যতার ভিত্তিভূমি বা কোন দেশে গড়ে উঠেছিল, ঝটপট উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। ওলমেক এবং তোলতেক, দেখি কে উত্তর করতে পারে এবার। যে উত্তর করবে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং ঝটপট উত্তর করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। তার জন্য থাকছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে, ঠিক আছে, একটি আকর্ষণীয় গিফট বক্স ইত্যাদির মতো ঘোষণা দিলাম। যদি আপনি উত্তর করতে পারেন তাহলে দ্রুত বলবেন যে ওলমেক এবং তোলতেক সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল। অত প্রশ্ন থাকতে পারে ওলমেক তোলতেক সভ্যতার ভিত্তিভূমি কোনটা, অত প্রশ্ন আসতে পারে ওলমেক তোলতেক বলতে বর্তমান কোন রাষ্ট্রকে বোঝানো হয়। এখন দেখি ওলমেক তোলতেক, রাজ বলেছে ভাইয়া জানি না, আমেরিকা পেরু বলেছে, আমি এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর পাইনি। মনে রাখবেন এই যে এখান থেকে মায়া সভ্যতা থেকে শুরু করে, মায়া থেকে শুরু করে তোলতেক পর্যন্ত, এটা হচ্ছে মেক্সিকো অর্থাৎ মধ্য আমেরিকা, মেক্সিকো। মায়া সভ্যতা মেক্সিকোতে, আজটেক সভ্যতা মেক্সিকো, ওলমেক সভ্যতা মেক্সিকো, তোলতেক সভ্যতা মেক্সিকো। মেক্সিকোতে গড়ে ওঠা যে কয়টি সভ্যতা আছে তার মধ্যে মায়া, আজটেক, ওলমেক, তোলতেক, এই কয়েকটা মনে রাখবেন। মেক্সিকো। আরেকটি প্রশ্ন আপনাদের একটু সমস্যা হতে পারে, আমি সেটা বলে দিচ্ছি। বলুন নারা সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল। নারা সভ্যতার ভিত্তিভূমি কোনটা, ঝটপট উত্তর করতে হবে। নারা সভ্যতার ভিত্তিভূমি কোনটা, নারা, দ্রুত উত্তর করবেন। নারা সভ্যতার ভিত্তিভূমি কোনটা, নারা সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল। নারা সভ্যতার ভিত্তিভূমি কোনটা, দ্রুত উত্তর করুন। নারা সভ্যতার ভিত্তিভূমি কোনটা, নারা। আচ্ছা, নারা সভ্যতার ভিত্তিভূমি হচ্ছে জাপান। জাপান মনে রাখবেন, কেউ উত্তর করতে পারেনি জাপান। নারা সভ্যতা, যেটাকে নারা বলেছি, একজন উত্তর করেছে, নীলা জাহান উত্তর করেছে ভাইয়া নারা সভ্যতার ভিত্তিভূমি হচ্ছে জাপান। ঠিক আছে, মনে রাখবেন জাপান। এই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবেন, আশা করি বুঝবেন। এরপর আর একটা ছোট্ট একটি টপিক আছে, সেটি হচ্ছে
আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক কি বলেছি দিবস, এই দিবস থেকে প্রশ্ন আসতে পারে। আমি কয়েকটি দিবস সাজেশন দিচ্ছি, কয়েকটা দিচ্ছি। পরিবেশ দিবস, পরিবেশ দিবস, অনেক দিবস আছে, বই পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, সাজেশন নেন। পরিবেশ দিবস 5ই জুন, আমি পাশাপাশি লিখে দিচ্ছি। জনসংখ্যা দিবস, যে কটা দিবস দিচ্ছি ইনশাল্লাহ যদি 80 এর মধ্যে চলে আসবে। জনসংখ্যা দিবস দেখুন 11 জুলাই, 11 জুলাই। এরপরে লিখুন নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস লিখুন 8 মার্চ, 8 মার্চ। মানবাধিকার দিবস লিখুন 10ই ডিসেম্বর, 10 ডিসেম্বর। তারপর আমরা লিখব হচ্ছে এভারেস্ট দিবস 29শে মে। শান্তিরক্ষী দিবস, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, পিস কিপিং ডে, শান্তিরক্ষী দিবস হচ্ছে 29 মে, মনে রাখবেন। এভারেস্ট এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। তারপরে লিখবো আমরা অটিজম দিবস, অটিজম দিবস লিখবেন 2 এপ্রিল। ম্যান্ডেলা দিবস 18 জুলাই। অহিংস দিবস, গান্ধীর জন্মদিন আর কি, যেটা অহিংস দিবস লিখবেন 2 অক্টোবর, 2 অক্টোবর অহিংস দিবস। জাতিসংঘ দিবস 24 অক্টোবর, 24 অক্টোবর জাতিসংঘ দিবস। তারপরে লিখুন রেড ক্রস দিবস, রেড ক্রস দিবস মে লিখুন, মে 9 তারিখ না 8 তারিখ দেখে নিয়েন, এটা রেড ক্রস দিবস 8 মে, ঠিক আছে। আচ্ছা 9 মে লিখুন রেড ক্রস দিবস। তারপরে লিখুন রেড ক্রসের পরে তাহলে অটিজম, এটা একটু দেখে নিয়েন 8 মে নাকি 9 মে। এরপরে আমরা দেখব হচ্ছে শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস। আচ্ছা রেড ক্রস দিবস 9 মে, ঠিক আছে। শিক্ষক দিবস, শিক্ষক দিবস 5 অক্টোবর, 5 অক্টোবর শিক্ষক দিবস। তো আপাতত যদি এই কয়েকটা একটু দেখেন, পরিবেশ দিবস 5ই জুন, জনসংখ্যা দিবস 11 জুলাই, নারী দিবস 8 মার্চ, মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, এভারেস্ট দিবস 29 মে, শান্তিরক্ষী দিবস 29 মে, অটিজম 2 এপ্রিল, ম্যান্ডেলা দিবস 18 জুলাই, অহিংস দিবস 2 অক্টোবর, জাতিসংঘ দিবস 24 অক্টোবর, রেড ক্রস দিবস 9 মে, আন্তর্জাতিক শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। তবে জাতীয় শিক্ষক দিবস মনে রাখবেন, জাতীয় যেটা সেটা হচ্ছে 19 জানুয়ারি। আরেকটা হচ্ছে আপনারা দেখে রাখতে পারেন, সেটি হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সাক্ষরতা দিবস মনে রাখবেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর, আর জাতীয়টা হলো 17 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই কয়েকটা একটু দেখে রাখুন, ইনশাআল্লাহ যদি কমন পড়ে তো এর মধ্যে বিশেষ করে পরিবেশ অথবা মানবাধিকার অথবা আপনার হচ্ছে অহিংস, অটিজম, রেড ক্রস, শিক্ষক দিবস, এই কয়েকটার মধ্যে একটা কমন পড়ে যেতে পারে, ঠিক আছে। তো আমরা শিশু দিবস, আচ্ছা আন্তর্জাতিক শিশু দিবস হচ্ছে জাতীয়টা পড়লে, শিশু দিবস জাতীয়টা পড়লে ভালো, যেটা আমরা 17 মার্চের কথা বলছি। এই যে গেল, এরপর হলো যে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনারা দেখবেন, ইম্পর্টেন্ট যে রাষ্ট্রগুলো আছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্র যে রাষ্ট্রগুলো না দেখে গেলেই নয়, আমি সেটাও সাজেশন দিয়ে দিচ্ছি। যেমন আপনি অবশ্যই রাশিয়ার সম্পর্কে পড়ে যাবেন, আপনাদের কাছে অনুরোধ। ইউক্রেন সম্পর্কে পড়ে যাবেন, এগুলো সাম্প্রতিকের মধ্যেও পড়ে যায়। রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য সম্পর্কে দেখবেন, জার্মানি সম্পর্কে দেখবেন, ফ্রান্স, ইতালি, তারপর লিখুন ভ্যাটিকান সিটি। কিছু
রাষ্ট্র সম্পর্কে না দেখে গেলে নয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যারা বই পড়ছেন তারা অবশ্যই রাষ্ট্রগুলো একবার চোখ বুলে যাবেন। জাপান, চীন, কোরিয়া বলতে আমি 2 কোরিয়াকেই বুঝিয়েছি, ইসরায়েল, যদিও আমরা এটাকে অনেকে রাষ্ট্র হিসেবে ধরি না, তারপরে এখন পড়ার জন্য পড়বেন আর কি, ইসরায়েল। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ভেনিজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, মিশর, মরক্কো, ভারত, কাজাখস্তান, মিয়ানমার আর ইন্দোনেশিয়া। আপাতত এই কয়েকটা রাষ্ট্র একটু ভালো করে দেখবেন। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স বলে অনেকেই, ফিলিপাইন, এই কয়েকটা রাষ্ট্র সম্পর্কে অবশ্যই একটু চোখ বুলায় যাবেন, ঠিক আছে? অবশ্যই। তো দেখুন, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভ্যাটিকান সিটি, যুক্তরাষ্ট্র, কানাডা, ভেনিজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, মিশর, মরক্কো, ভারত, আরেকটা রাষ্ট্র মনে রাখবেন সিরিয়া, ইরান যেহেতু আলোচিত, ইরান, এবং ইয়েমেন, ঠিক আছে? সিরিয়া, ইরান, ইয়েমেন, এই কয়েকটা রাষ্ট্র অবশ্যই সাম্প্রতিক প্রেক্ষাপট হলেও এগুলো একটু দেখে যাবেন যে রাষ্ট্রগুলো দিয়েছি: রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভ্যাটিকান সিটি, যুক্তরাষ্ট্র, কানাডা, ভেনিজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, মিশর, মরক্কো, ভারত, কাজাখস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স বা আমরা ফিলিপাইন বলে থাকি, এই কয়েকটা রাষ্ট্র দেখবেন। এরপর আন্তর্জাতিক যে সাম্প্রতিকগুলো থাকবে, যে বিষয়গুলো আলোচিত, এবার হচ্ছে লাস্ট আন্তর্জাতিকের যে বিষয়টা আমি লিখে দিচ্ছি, আন্তর্জাতিকের যে সাম্প্রতিকগুলো লিখে দিচ্ছি, যে আপনারা কোন বিষয়গুলো দেখে যাবেন। আন্তর্জাতিক সাম্প্রতিক, কিছু সংস্থার সদস্য দেখে যাবেন, আপডেট সংস্থার সদস্য দেখে যাবেন, কিছু সংস্থার সদস্য একটু আপডেট, যেমন ন্যাটো, যেমন ইউএন মানে ইউনাইটেড নেশন, হ্যাঁ, নেম, ঠিক আছে, ব্রিক্স, এনডিবি, এই রকম কিছু সংস্থার সদস্য দেখে যাবেন, বর্তমান সদস্য, মানে সংস্থার বর্তমান সদস্য দেখে যাবেন, বর্তমান সদস্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসতে পারে। তারপর এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, সেটি হচ্ছে খেলাধুলার, বিশেষ করে অলিম্পিক, ফুটবল, ক্রিকেট, এই খেলাধুলা বিশেষ করে কোথায় হবে, সামনে কোথায় হবে, বিসিএস এ খুব বেশি কঠিন প্রশ্ন আসে না এখান থেকে। এই খেলাধুলা, অলিম্পিক খেলা সামনে কত সালে কোথায় হবে, অর্থাৎ আগাম বার্তা যাকে আমরা বলে থাকি। ফুটবল খেলা 26-এ হবে কোথায়, আমরা জানি 26-এ 3টি রাষ্ট্র হবে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে। তারপরে 30-এ হবে কোথায়, হয়তো সৌদি আরব। 30-এ হবে কোথায়, 30-এ হচ্ছে আপনার কোন রাষ্ট্রে হবে, দক্ষিণ আমেরিকার কোন রাষ্ট্রে, ইউরোপের কোন রাষ্ট্রে, আফ্রিকার কোন রাষ্ট্রে হবে। 34-এ কোথায় হবে, সৌদি আরবে হবে। এরকম কত সালে ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো মনে রাখবেন। ক্রিকেট খেলার ক্ষেত্রে সেম, আগাম বার্তা যাকে বলি, কোন খেলাটি কোথায় সংগঠিত হবে, এইটা বাকি রাখলে একটা প্রশ্ন আপনার ছুটে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সাম্প্রতিকের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবেন, যে সংস্থার সম্মেলন, কিছু সংস্থার সম্মেলনগুলো আপনাকে বর্তমান যে সম্মেলনটা হয়েছে বা হবে, যেমন G7 সম্মেলন দেখে যেতে হয়, G20 সম্মেলন দেখে যেতে হবে, YC সম্মেলন, তারপর হচ্ছে G7, G20, YC, সার্কের সম্মেলন, যে বর্তমান সম্মেলন, এবং কপের সম্মেলন,
কপ সম্মেলন, বিশেষ করে কপটা পরীক্ষায় বেশি আসে। এই কয়েকটি জিনিসের সম্মেলনটা দেখতে হবে যে G7 সম্মেলন এবছর কোথায় হয়েছে, সামনের বছর কোথায় হবে। G20 সম্মেলন এবছর কোথায় হয়েছে, সামনের বছর কোথায় হবে। ঠিক সেমভাবে ওয়াইসি দেখবেন, সার্ক দেখবেন, এবং কপ সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে কপ, কনফারেন্স অফ পার্টিস, জলবায়ু ইস্যু নিয়ে যে সম্মেলনটা হয় এই সম্মেলনটা পরীক্ষায় বেশি এসে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবেন। এবার একটা সংস্থার সম্মেলন একটু মনে রাখবো আমরা যে এবছর কোথায় হয়েছে, সামনের বছর কোথায় হবে, বা তার পরের বছরগুলো কোথায় হবে। এছাড়া আরও কিছু জিনিস সাম্প্রতিক আমরা মনে রাখবো, যেমন মিয়ানমার ইস্যু নিয়ে আমরা একটু দেখে যাব। মিয়ানমার ইস্যু যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র, মিয়ানমারের যে গৃহযুদ্ধ ইস্যুটা দেখে যাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আপডেট দেখে যাবেন, অনেকে হয়তো ভুলেই গেছেন এটা। 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধ দেখে যাবেন, বর্তমান যে যুদ্ধটা হচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধ। এর পাশাপাশি হুতি সম্পর্কে পড়ে যাবেন, হুতি হিজবুল্লাহ সম্পর্কে পড়ে যাবেন, হুতি হিজবুল্লাহ। এবং এটা 24 সাল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, আমরা জানি যুক্তরাষ্ট্রের 4 বছর পর পর নির্বাচন হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো পড়ে যাবেন, যুক্তরাষ্ট্রের যে নির্বাচন। পারমাণবিক ইস্যু বা এই যে পারমাণবিক বা যে ক্ষেপণাস্ত্র ইস্যু যেটা আছে, পারমাণবিক ইস্যু সম্পর্কে দেখে যাবেন, যেহেতু এটা আলোচিত বর্তমান খুব। আপাতত এই কয়েকটা দেখে যাবেন, এবং আরেকটি লাস্ট আন্তর্জাতিক বিষয়গুলো দিয়ে দিচ্ছি। তাহলে আন্তর্জাতিকের এই কয়েকটি বিষয় আমি বলে দিলাম আপনাদের। এই কয়েকটি বিষয় না দেখে আপনারা যাবেন না পরীক্ষার হলে, মিনিমাম হলেও এই কয়েকটা বিষয় পড়ে যাবেন। এর পাশাপাশি যেহেতু বিসিএস খুব বেশি কঠিন সাম্প্রতিক করবে না, এরপরে আমরা দেখব পুরস্কার। তো পুরস্কারের ক্ষেত্রে আপনি কোন কোন পুরস্কারগুলো দেখে যেতে পারেন। নোবেল পুরস্কার 2023, নোবেল পুরস্কার 2023 অবশ্যই দেখে যাবেন, এবং পারলে প্রথম নোবেল পুরস্কারটা দেখে যাবেন। 1901-এ দেওয়া হয়েছিল 5টি বিষয়ে, বর্তমান 6টি বিষয়ে দেওয়া হয়। নোবেলের পরে লিখবেন হচ্ছে অস্কার পুরস্কার, অস্কার 23। অস্কারের পরে লিখুন ম্যাক্সাসে পুরস্কার, ম্যাক্সাসে পুরস্কার 23। ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার 2023। শাখারভ পুরস্কার, মানবাধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ পুরস্কার শাখারভ পুরস্কার, এটা 2023। এই কয়েকটি পুরস্কার, বিশেষ করে নোবেল, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড যাকে বলি আমরা, ম্যাক্সাসে পুরস্কার, ম্যান বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়, এবং শাখারভ মানবাধিকার বিষয়ে সর্বোচ্চ পুরস্কার। বলুন তো দেখি মানবাধিকার বিষয়ে সর্বোচ্চ পুরস্কার কোনটি? সবার কাছে প্রশ্ন, মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? ঝটপট উত্তর করতে হবে। মানবাধিকার ইস্যুতে বা মানবাধিকার বিষয়ে সর্বোচ্চ পুরস্কার কোনটি? মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রুত উত্তর করতে হবে। মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রুত উত্তর করবেন। মানবাধিকার ইস্যুতে সর্বোচ্চ পুরস্কার কোনটি? শাখারভ পুরস্কার। ঠিক আছে, এটা অবশ্যই আমরা মনে রাখবো, শাখারভ পুরস্কার। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো। আর যদি সম্ভব হয় বিসিএস এর যে বিগত প্রশ্নগুলো আপনি দেখেছেন, দশম বিসিএস থেকে এ পর্যন্ত 45তম বিসিএস পর্যন্ত যে বিগত প্রশ্নগুলো আছে, সেই বিগত প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করে যাবেন। বিগত প্রশ্নগুলো আপনাদের কাছে অনুরোধ, মাঝে মাঝে অনেকগুলো বিগত প্রশ্ন এসে থাকে, এবং যে কোনো চাকরির পরীক্ষায় যারা অন্য প্রাইমারি বা নিবন্ধনে অংশগ্রহণ করবেন তাদের জন্য বিগত প্রশ্নগুলো খুবই প্রয়োজন। আপনারা যে কাজটি করবেন, আমি আন্তর্জাতিকে যে বিষয়গুলো দিয়েছি তার পাশাপাশি বিসিএস এর এই দশম বিসিএস থেকে 45তম বিসিএস পর্যন্ত আপনারা বিগত প্রশ্নগুলো পড়ে যাবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।
আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জব মেডিসিন আপনার পাশে আছে। আর আগামী কালকে দিনে হোক বা সন্ধ্যায় হোক বাংলাদেশের উপরে সার্বিকভাবে, আজকে মনে হয় হচ্ছে না যে আপনাদের খুব বেশি একটা ক্ষতি হয়েছে, আমি সার্বিকভাবে একটা আন্তর্জাতিক সাজিয়ে দিয়েছি যে আন্তর্জাতিকের কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলো পড়লে ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে গ্রন্থগুলো আছে, একটা বিষয় হচ্ছে যে গ্রন্থগুলো আছে, বিখ্যাত গ্রন্থ, যদিও এটা আপনাকে পড়তে হচ্ছে, ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে এটা আপনাকে পড়তে হয়েছে, এটা আমার দেওয়ার কিছু নাই। বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত উক্তি, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত কি বলেছি উক্তি, এই বিখ্যাত গ্রন্থ আপনি পড়বেন, ইংলিশ লিটারেচারে আপনাকে পড়তে হবে 15 মার্কসের জন্য। বিখ্যাত উক্তিটা আপনি দেখে যেন নেলসন ম্যান্ডেলার উক্তি, মহাত্মা গান্ধীর উক্তি বা রাসেলের উক্তি, এই বিষয়গুলো বা হিটলারের যে যুদ্ধ জীবন, যুদ্ধ সর্বজনীন, এই বিষয়গুলো একটু দেখে যাবেন ভালো করে। আর আগামীকালকে আচ্ছা আগে বলুন, আজকের ক্লাস আন্তর্জাতিক ক্লাস যে আমি সাজিয়ে দিয়েছি, যারা খুব হতাশায় ছিলেন আন্তর্জাতিক এত বড় একটা সিলেবাস কি পড়বো না পড়বো, তাদের জন্য ন্যূনতম হলেও উপকার হয়েছে কিনা, আপনারা উপকার পেয়েছেন কিনা, আর যদি উপকার পান তাহলে আগামীকালকে বাংলাদেশ বিষয়বলির উপরে এইভাবে সার্বিক একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ এবং ভূগোলের উপরে। বাংলাদেশ এবং ভূগোল 30 মার্কস আর 10 মার্কস, আপনার প্রায় 40 মার্কসের উপরে একটি ক্লাস যদি নেই, এবং সেটা নিব আপনাদের আজকের রেসপন্সের উপর ডিপেন্ড করে। আর আপনারা যারা আজকে ক্লাস করেছেন আজ, অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখবেন, ক্লাসটি শেয়ার করে অন্যদের উপকার করবেন এবং নিজেরাই ক্লাসটি কয়েকবার করার চেষ্টা করবেন, একবারে তো সম্ভব না। যারা ক্লাস করেছেন প্রত্যেকেই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর আগামীকালকে ক্লাস নিব কিনা সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন বাংলাদেশের উপরে, সেটা একটা জাস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা হোক, আপনাদের সাথে একটু কথা হলো। তো অল ওভার আশা করি আপনাদের কেমন লেগেছে জানি না, আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে আপনাদের ক্লাস নিয়ে, আপনাদের রেসপন্স খুবই ভালো। আর জব মেডিসিন যেন এইভাবে আপনাদের পাশে থাকে, জব মেডিসিনের যারা আছেন, কর্ণধার আছেন, তারা সবাই যেন সুস্থ থাকে এবং জব মেডিসিন যেন ভালো থাকে, তার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা বিশেষ প্রয়োজন। আপনারা পাশে থাকবেন, পাশে থাকলে জব মেডিসিন আপনাদের নিয়ে, আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ছোট ভাই বোনের জন্য জব মেডিসিন আরও ভালো করবে, আরও আপনাদের সর্বোচ্চ উপকারে কাজে লাগবে, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ শাহিন আলম আজকে আন্তর্জাতিক ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আগামীকালকে আপনাদের রেসপন্সের উপরে বাংলাদেশ ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এর জন্য নোটিশ দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।